Hello everyone, welcome to another live class. আমাদের 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসটা একটু স্পেশাল। আই গেস তোমরা সবাই জানো 10 মিনিট স্কুলে আমরা ভিডিও বানাই। আমি আমার অনেকগুলো সেশনে বলি যে আমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আয়মান কি করে, আর বাবা মা আমাকে বলে যে আচ্ছা আয়মান তো ভিডিও বানায়। সো আজকে আমরা এমন একটা স্পেশাল মানুষকে এনেছি যার কাজই হলো ভিডিও বানানো আর ছবি তোলা। আর আপনার লাইফে এই কোয়েশ্চেনটা করা হয় যে আপনি কি করেন? তখন বলতে হয় হ্যাঁ, মানে অনেক সময় আমরা বলি না ফটোগ্রাফি করি, ছবি তুলি, এটা বোঝানোর চেষ্টা করি খুব স্মার্টলি। না মানে এরপর কি করেন, মানে আসলে কি করেন? আমাকে বলা হয় যে আয়মান তুমি কি করো? আমি তো 10 মিনিট করে কাজ করি। হ্যাঁ মানে আর কি করো? এন্ড কিউরিয়াস আন্টি বুঝছেন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে। আর মাকে যখন বলা হয়েছিল যে আয়মান কি করে? না আয়মান তো ভিডিও বানায়। কিউরিয়াস আন্টি ভাবি আয়মান কিসের ভিডিও বানায়? এটা ভালো ছিল। এটা আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কিসের ভিডিও বানায়। সো আজকে আমাদের লাইভ সেশনটা একটু স্পেশাল লাইভ সেশন। আজকে আমাদের স্টুডিওটা আমরা দেখাবো, আমাদের কিভাবে ফটোগ্রাফিং করতে হয় দেখাবো, কিভাবে ভিডিওগ্রাফিং করতে দেখাবো, এবং এটা দেখানোর জন্য আজকে আমাদের খুবই ভেরি স্পেশাল গেস্ট আমাদের এখানে আছে প্রীত ভাই। প্রীত ভাই ইজ দ্য ফাউন্ডার অফ ওয়েডিং ডায়েরি বাংলাদেশ। আই গেস এটার নাম আমরা সবাই জানি, এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। সাকিব আল হাসানের ছবি নিয়ে আপনাকে সবসময় দেখা যায়, ক্রিকেটার বা আরো সেলিব্রিটির ছবি নিয়ে আপনাকে দেখা যায়, সব জায়গায় ছবি তুলে বেড়াচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ প্রীত ভাই আজকে এখানে আসার জন্য। এন্ড আমাদের লাইভ ক্লাস শুরু হওয়ার সময় আমি সবার উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন করি যে আমাদের ক্লাসটা কে কোন জায়গা থেকে দেখছে এটা একটু কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য। এবং আমি জানি এরকম অনেক মানুষের শখ আছে ফটোগ্রাফিং এ যাওয়া, মেবি মোবাইল ফটোগ্রাফিং করা, মেবি প্রপার ফটোগ্রাফিং করা, পোর্ট্রেট ফটোগ্রাফিং করা, অনেক ধরনের ফটোগ্রাফিং করা। এবং অনেকদিন ধরে আমাদের কমেন্টে, আমাদের ইনবক্সে, মেসেজে সবাই জিজ্ঞাসা করছিল যে এই বিষয়ে 10 মিনিট স্কুল কবে ক্লাস নিয়ে আসবে। তো আজকে আমরা ক্লাস নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করছি এবং আজকেই শুরু। তো আমি বলতে চাই যারা যারা এরকম জানতে চেয়েছিলেন, যাদের ফ্রেন্ড জানতে চেয়েছিলেন, তারা প্লিজ তাদের ভিডিওটি একটু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে ছড়িয়ে দাও, যেন সবাই মিলে আজকে আমাদের ফটোগ্রাফিং এবং ভিডিওগ্রাফিং এর ক্লাসটা শুরু করতে পারি। সুমিত ভাই, হ্যাঁ আপনি তো অনেক ক্লাস নেন রাইট ফটোগ্রাফিং ভিডিওগ্রাফিং এর উপরে। সো আমাদের অলরেডি 350 মানুষ জয়েন করে ফেলেছে। আমি কয়েকজনের নাম একটু বলি। তুষার, হাদি, মারজান ইসলাম, জাহিদ, মোহাম্মদ বুরহানুদ্দিন, প্রিয়া, এরানামিম, সবাই জয়েন করে ফেলেছে। সো আমি বলতে যাচ্ছি যারা যারা এখন জয়েন করেছো তারা তোমাদের ফ্রেন্ডের সাথে লাইভ ক্লাসে শেয়ার করার জন্য জাস্ট একটা শেয়ার বাটনে প্রেস করো, শেয়ার করে ফেলো এবং তোমরা সবাই মিলে আমাদের লাইভ সেশনে জয়েন করে ফেলো। আচ্ছা, সো সালাউদ্দিন আজাদ, রামিসা আঞ্জুম, মিনহাজউদ্দিন, ইশিতা আফসানা, রাহাগীর আলম শৈবাল, ডিসি জারিন, আমাদের প্রচুর স্টুডেন্ট চলে আসছে, আমাদের 350 স্টুডেন্ট চলে আসছে। যে কোনো ফটোগ্রাফি নিয়ে প্রশ্ন থাকলে করতে পারবে। ও আচ্ছা রাইট। সো আজকে একটা শুরুতে আমি বলে নেই, যে কারো ফটোগ্রাফিং অথবা ভিডিওগ্রাফিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানাও, এবং তোমাদের কোয়েশ্চেন গুলো থেকে আমরা আজকে আমাদের ক্লাসের বাকি পরবর্তীতে অংশে সবগুলো প্রশ্নের উত্তর দিব, আর যতগুলো পারা যায় রাইট। আচ্ছা, সো আই গেস আমাদের এখানে লোকজন অনেকদিন শেয়ার করেছে। সো আমাকে আরেকটা জিনিস জানাও, যারা যারা শেয়ার করছো প্লিজ ডান লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটি করছো। আমার সাথে আরো যোগ করেছে রাসেল, জাহিদ, রিফাত, বেলায়েত, সাকিব, রিয়াজ, অনেকজন। আচ্ছা, অনেকে বলছে ভাই কালকে এইচএসসি পরীক্ষা, ফটোগ্রাফি নিয়ে ক্লাস করার ইচ্ছা ছিল বাট বাংলা পড়তে হবে। আমার মনে হয় এটা একটা ব্রেক হতে পারে, যে থাকে না যে অনেক বাংলা পড়ার মাঝখানে এই ছোট একটা ব্রেক হতে পারে। আচ্ছা, কিন্তু একটু লাউড বলতে হবে, অনেকে শুনতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো আই গেস আমাদের 400 স্টুডেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাস শুরু করে দিতে হবে। সো ফটোগ্রাফি, আমি যদি এইসব কাজ কথা করি বাট ক্যামেরাটা আমার ধরতে দিলে আমার এখন নার্ভাস লাগে বুঝছেন। আমি খুব একটা জিনিসের বেসিক আসলে খুব একটা পারি না। সো আই গেস আমার অবস্থা আর বাকিদের অবস্থা কিন্তু প্রায় সেম। সো আমরা যখন একেবারে বিগিনিং এ শুরু করতে চাই যে কোনো একটা কাজ, যে আমার কিছু নাই, আমার ডিএসএলআর নাই, কিছু নাই, আমি ফটোগ্রাফি কিছু জানি না, আমার শখ আছে, আমি এটা স্টার্ট করতে চাই। সো আমার মতো একজনকে বা যারা দেখছে তাদের মতো একজনকে কিভাবে স্টার্ট করতে বলতে পারে? ওকে, সো আমার কাছে মনে হয় যে ফটোগ্রাফিটা তো ডেফিনেটলি আলো নিয়ে খেলা করা। সো আমরা আগে জানবো যে টেকনিক্সটা কি হতে পারে, কিভাবে আলো নিয়ে খেলা করা, কিন্তু তার আগে আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসলে আমি কি ক্যামেরা দিয়ে ছবি তুলছি, কি ডিভাইস ব্যবহার করছি, এটা নিয়ে সবার মনের মধ্যে এক ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়, এবং এটা নিয়ে এক ধরনের মন খারাপ থাকে। এই যে আয়মান বললো আমার একটা ভালো ক্যামেরা নাই, বা আমার একটা ভালো ফোন নাই, আমার এটাতে তো 1 মেগাপিক্সেল ক্যামেরা, এটা নিয়ে অনেক রকম আমাদের সবারই কিন্তু খেয়াল করে দেখেন খুব দুঃখ আছে আমরা এটা নাই, সেটা নাই, ভালো ডিএসএলআর নাই। আমি প্রথমে বলতে চাই, আমরা যারা যারা ক্লাস করছি নিশ্চিত এখানে কেউ একজনের নিশ্চয়ই খুব ভালো রান্না করতে পারে। ধরে নিলাম যে আয়মান রান্না করতে পারে বা আমি রান্না করতে পারি। এখন আয়মান আজকে আমাকে বাসায় গিয়ে গরুর খিচুড়ি একদম ব্রেডে খাওয়ালো। আমি যদি আয়মানকে গরুর খিচুড়িটা খাওয়ার জিজ্ঞেস করি, আয়মান
অসাধারণ রান্না হয়েছে। আচ্ছা, কি চুলা ছিল, আইফোন না রেনো? হাউ ডু ইউ ফিল? মানে খুব খারাপ ফিল করবো আমি। হ্যাঁ, কেন? আর রান্না করলাম আমি, Right. আপনি চিন্তা করতেছেন যে কোন চুলা দিয়ে রান্না রান্না করছে? হ্যাঁ, করছেন। সো রান্নাতে ওই চুলাটার ভূমিকা যতটুকু, আচ্ছা। একজন ফটোগ্রাফারের কিন্তু ক্যামেরার ভূমিকাটা ততটুকু। আচ্ছা, আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে তাহলে আমি একটা ভালো ক্যামেরা কিনে ফেলতে পারলেই আমি একটা ভালো ফটোগ্রাফার হয়ে যেতে পারবো। তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে যেত যে সবাই একটা ভালো ক্যামেরা কিনে ফেললে তার ফটোগ্রাফি শেখার কিছু নেই। আচ্ছা, বরং আমি উল্টোটা বলি যে আপনি যখন আপনার প্রিয় লেখককে, আপনার যদি প্রিয় লেখক কে আপনি প্রশ্ন করেন যে এই উপন্যাসটি কি কলম দিয়ে লিখেছে, হ্যাঁ, করেন না, আচ্ছা, বা কারণ তার কলমের সাথে তার লিখা। হ্যাঁ, তো আপনি প্রিয় গায়ককে কি জিজ্ঞেস করেন যে এই কোন মাইক দিয়ে গান কোন মাইক গেয়েছে? দিয়ে বা কোন গিটার দিয়ে এটা হ্যাঁ। বাজিয়েছে? ঠিক একইভাবে আসলে একজন আলোকচিত্রীকে আসলে প্রশ্নটা করা উচিত যে কি ক্যামেরাটা দিয়ে ছবি তুলছি, কেন? তখন কি তখন মনে হচ্ছে যে আপনি প্রাধান্য দিচ্ছেন যে আচ্ছা ক্যামেরা নেই, আচ্ছা শোনা যাচ্ছে না সামনে। তখন আসলে কি হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আচ্ছা ক্যামেরা, একটা ভালো ক্যামেরা হলেই বোধহয় ভালো ছবি হয়ে যাচ্ছে। প্রথম জিনিসটা হচ্ছে ফটোগ্রাফি জানার আগে, আলো নিয়ে খেলা করার আগে, এই প্যারামিটারগুলি জানার আগে আমাদের জানতে হবে এবং এটা নিজের সাথে এই বোঝাপড়াটা করতে হবে আমার ভালো ক্যামেরা নেই বলে আর মন খারাপ করা যাবে না, যে কোনো কিছু দিয়ে ভালো ছবি তোলা সম্ভব। বড় আমার এই ক্যামেরা অ্যাবসলিউটলি সম্ভব। বড় আমি বলবো উল্টোটা, যার যত খারাপ ক্যামেরা, আমি আবারও রিপিট করছি, যার যত খারাপ ক্যামেরা তার তত বড় ফটোগ্রাফার হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি কিভাবে, ধরেন আপনার এই মোবাইলেই খুব দামি দামি ক্যামেরা, দামি মোবাইল, সো আপনি আইএসও বেশি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা আমরা আজকাল মোবাইল যেহেতু সবার আইএসও আছে, আমরা সবাই জানি আইএসও মানে হচ্ছে একটু আইএসও বাড়িয়ে দিলে আলো বেড়ে যায়, আচ্ছা, অন্ধকারে ছবি তুলতে পারি। এখন আপনার একটা দামি ক্যামেরা আছে, আপনি এখানে একটু আলো কম আছে, আপনি 400-র বদলে আপনি 1000 আইএসও দিয়ে ফেললেন, আপনি ছবিটা তুলে ফেললেন। আচ্ছা, ধরেন আমার একটা দামি ক্যামেরা নাই আপনার মতো, আমি তো আইএসও বাড়িয়ে দিয়ে ছবিটা তুলতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে শিখতে হবে কিভাবে নিঃশ্বাস বন্ধ করে স্লো শাটারে ছবিটা তুলতে হয়। আচ্ছা, আমাকে শিখতে হবে একটা টিপস। আচ্ছা ঠিক আছে, একটা কিছু সাপোর্ট নিয়ে একটু দাঁড়ালে বোধহয় ক্যামেরাটা একটু স্টেডি হবে। তাহলে আপনি আমাকে বলেন টেকনিক্যালি কে সাউন্ড হচ্ছে? আপনি দামি ক্যামেরা নিয়ে সাউন্ড হচ্ছে না আমি ভাঙাচুরা ক্যামেরা নিয়ে সাউন্ড? ভাঙাচুরা। সো যার যত দামি ক্যামেরা আছে বেচে দিন, ভাঙাচুরা একটা ক্যামেরা জোগাড় করুন। আমি জাস্ট কিডিং গাইস। প্রথম কথাটা হচ্ছে যে টেকনিক্সটাতে যাওয়ার আগে, যেহেতু এটা আসলে টেকনিক্যাল জ্ঞান, আমাদের আসলে এইখান থেকে বেরিয়ে আসতে হবে যে আমার ক্যামেরা নেই বলে ভালো ছবি হবে। আচ্ছা, আমি বলছি আপনি যদি আসলে মনোযোগী হন, আপনার যদি দেখার চোখ, আপনার যদি আসলে আগ্রহ থাকে, আপনি আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারেন। রাইট। এবার আসতে পারি আমরা যে আসলে আপনার ওই স্টোরিটা আই গেস অনেক সময় আমার এখনই মনে হচ্ছে যে ভাঙাচুরা থেকে আপনার মনে হলো আপনি যে কোনো জায়গায় গেলে আপনি বলেন না যে আপনার বডি পুরো ভাঙাচুরা, আপনি স্টোরিটা বলতে পারেন। আচ্ছা হ্যাঁ, সেটা বলি। যেমন আমার চশমার পাওয়ার হচ্ছে -7, সো আমি -7 আপনি চশমা ছাড়া কিছু দেখতে আমি আসলে চশমা ছাড়া পরিষ্কার কিছু দেখতে পাই না, কিন্তু এখানে একটা কালার যেহেতু আছে আমি কালারটা বুঝতে পারছি যে এখানে একটা কালার আছে, কিন্তু আমি আসলে পরিষ্কার দেখতে পাই না একদমই। আচ্ছা, সো আমি নিশ্চিত যে যারা শুনছে তারা অনেকেই আছে যে -7 হলে তারা বুঝতে পারছে কি হবে। আমি ইউনিভার্সিটি থেকে নায়ক ছিলাম। আমি একবার মারামারি করেছিলাম কোনো এক কারণে। তো মারামারি করে হয় কি আমার হাতটা ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পর ডাক্তার আমাকে প্লাস্টার করে দেয় এবং বলেছিল যে 3 সপ্তাহের মধ্যে যেন আমি আসলে কোনোভাবেই প্লাস্টারটা না খুলি। আমি 1 সপ্তাহ যাওয়ার পর এটা এত পিল করছিল, আমি গিয়ে বঙ্গ হাসপাতালে গিয়ে বলছি ভাই আমার ডাক্তার দেশের বাইরে আছে, আমাকে বলেছে এটা খুলে দিতে। আমার প্লাস্টারটা খুলে দেয়, যেটা আসলে আমার উচিত হয়নি। সেই কারণে আমি আজও ভুক্তভোগী। আমার আসলে হাতটাতে একটু সমস্যা রয়ে গেল, এতে আমি ভারী কিছু আলাদা অসুবিধা হয়, স্লো শাটারে ছবি তুলতে অসুবিধা হয়, ফটোগ্রাফি হিসেবে সেটা আমার জন্য একটু অসুবিধাই। পরবর্তীতে আমি একবার একটা লরি থেকে পড়ে যাই, লরি মানে চুচা ট্রাক বলি, কেন পড়ে যাই সেটা বলবো না, এটা বলা যাবে না। হ্যাঁ, যাই হোক, যে কোনো কারণে আমি পড়ে যাই। হ্যাঁ, পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার এখানে হাঁটুতে আমি প্রচন্ড ব্যথা পাই এবং আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে জানান যে আসলে আমার হাঁটুর পাটিটা ডিসপ্লেস হয়ে গেছে এবং ডাক্তার আমাকে সবকিছু এক্সরে সবকিছু করার পর ডাক্তার আমাকে জানালেন যে আমি যদি ফটোগ্রাফি পেশাটা ছেড়ে দেই সেটা আমার জন্য ভালো হবে, কারণ আমি যেহেতু ফটোগ্রাফি হিসেবে অনেকবার হাঁটু ফোল্ড করে আমার ছবি তুলতে হয়, সো উনি বলেছেন আমি যদি এটা কন্টিনিউ করি আমার আসলে আমি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, সো আমি নির্ঘুম রাত কাটানোর পর আমি ডাক্তার চেঞ্জ করে দিই। কারণ আমার কাছে মনে হয় যে আসলে আমি পেশাটা চেঞ্জ করতে পারছি না, কারণ এটাতে আসলে অনেক বেশি পেশনেটেড, আমি ভালোবাসি। আমার কাছে মনে হয় যে আসলে আমি মেন্টালি এত বেশি ফিট যে, আবারও বলছি মেন্টালি আমি আসলে এত বেশি ফিট, আমার যদি একটা চোখ না থাকে, একটা হাত না থাকে, একটা পা না থাকে, আমার আসলে ছবি তোলাটা ঠেকানো যাবে না। সো আমি বিশ্বাস করি যে আসলে কোনো বাধাই আসলে বাধা হতে পারে না, একমাত্র আপনি যদি বাধা না হন। সো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব জরুরি যে নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখা। আমি ভীষণ সাহসী মানুষ, আপনি শুনলে আরো মজা পাবেন যে আমি সাঁতার পারি না কিন্তু আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, সিরিয়াসলি। সো
সবকিছু একটা সলিউশন আছে, বুঝছেন আইমান? সো আপনাকে শুধু আসলে আপনি আগ্রহী কিনা, ধরেন এমন হয়েছে না যে আইমান আপনি বসে বন্ধুর সাথে হয়তো টিকাটুলিতে বসে আছেন, কিন্তু আপনি রাতের বেলা বুয়েটের ওই যে পলাশের মোড়ে ওটা খেতে ইচ্ছে, আপনি আসছেন না? আসছি। কেন আসছেন? বিকজ যে আপনি এটা চান, এক্স্যাক্টলি, আপনি এটার প্রতি পেশেন্ট, এটা এখন ওই কালা ভুনা দিয়ে পরোটা আমার খেতেই হবে। একইভাবে কিন্তু আপনি যখন আসলে ফটোগ্রাফি, কেন ফটোগ্রাফি ছাড়া যে কোনো বিষয়ে আপনার যদি পেশেন্ট লেভেলটা ওই লেভেলে থাকে, আগ্রহটা থাকে, তখন আপনি ঠিকই কিন্তু আপনার রাস্তাটা খুঁজে পাবেন। সো টেকনিক্যালি যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে নিজের সাথে বোঝাপড়া করে প্রয়োজন, যে ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য লম্বা হতে হবে, দুটো চোখ দিয়ে ভালো দেখতে হবে, হাত সুস্থ রাখতে হবে, এই কোনো কিছুর দরকার নেই। আমি তার উদাহরণ। পাশাপাশি এখন হচ্ছে যে আর ভালো ক্যামেরা লাগবে না, এই দুটো জিনিস লক, তারপর হচ্ছে আমরা নেক্সট লেভেলে যেতে পারি। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন, কে কোন ক্যামেরা ইউজ করতে চাও? ক্যামেরা নিয়ে এত মাথামাতি করার কোনো মানে হয় না, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। আচ্ছা, অনেকে যখন স্টার্ট করে, হ্যাঁ, মোবাইল দিয়ে আগে স্টার্ট করতে চায়, মোবাইল দিয়ে স্টার্ট করা পসিবল না? কেন না? কারণ এখন কিন্তু মজার বিষয় কি, মোবাইল দিয়ে একদমই সম্ভব। এখন এই সময়টা তো আমার মনে হয় যে আপনারা যারা এখন ফটোগ্রাফি করছেন আপনারা ভীষণ লাকি। গুগল ইউটিউবের এই যুগে, আমাদের কিন্তু আসলে গুগল ইউটিউব ছিল না যখন আমরা আসলে 10-12 বছর আগে ফটোগ্রাফি শুরু করেছি। সো এখন কি হয়, আপনার কিন্তু আসলে কোনো ফটো ইনস্টিটিউটের দরকার হয় না, আপনার কিন্তু আসলে আপনি ওখানে গুগল করে অনেক কিছুই জেনে নিতে পারছেন। পাশাপাশি আমরা যে বলছিলাম যে ফটোগ্রাফিটা আসলে আলো নিয়ে খেলা করে, এবং আলো নিয়ে খেলা করতে হলে আমাকে আলোর প্যারামিটারটা জানতে হচ্ছে, সেটা অ্যাপারচার, আইএসও। আমরা আগে এই বড় ক্যামেরা বা ডিএসএলআর ব্যবহার করতাম কারণ ছোট ক্যামেরা দিয়ে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা যেত না। এখন এই মোবাইলে অ্যাপারচার ব্যবহার করা যায়, অ্যাপারচার বাড়ানো কমানো যায়, আমি মুগ্ধ, এবং আইএসও বাড়ানো কমানো যায়, শাটার বাড়ানো কমানো যায়। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? হ্যাঁ, একটা লিমিটেশন থাকলে অনেক সময় আমার প্রয়োজন মতো আমি লেন্স পাচ্ছি না, কিছু সুবিধা বেশি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে আমি যদি আরো স্পেসিফিক কিছু করতে চাই, আমি যদি আরেকটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চাই, কিন্তু কোনোভাবে যে এই মোবাইল দিয়ে ছবি তোলা যাবে না, এটা আমি মানতে নারাজ। যার দেখার চোখ ভালো, আপনি আমাকে বলেন তো, আপনার যদি কম্পোজিশন সেন্স খারাপ হয়, আপনি কি ডিএসএলআর হাতে নিয়ে কম্পোজিশন ভালো হয়ে যাবে? না। সো দ্যাটস ইট, একদম একদম এটা ঠিক। আমাদের না অনেকে একটু মানে সাউন্ডের প্রবলেমের জন্য এবার আমরা মানে একটু সামনে আগিয়ে কথা বললে এখন ক্লিয়ার হবে না? ঠিক আছে, এখন একটু জোরে কথা বলতে হবে। ওকে, পাওয়ার দিয়ে, এনার্জি দিয়ে আইমান আমাকে কিছু খাওয়ায়নি, আমি যে এনার্জি দিয়ে কথা বলবো। আপনি এইভাবে আমাকে খোঁড়াটা মারলেন সবার সামনে, এইভাবে এটা ঠিক হলো না। আচ্ছা, হ্যাঁ, তো ভাই স্টার্ট করলাম, সো কোত্থেকে স্টার্ট করতে হয়? সো প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হয় ফটোগ্রাফিটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি আবারও বলছি যে ফটোগ্রাফিটা হচ্ছে আলো নিয়ে খেলা করা। ওকে, আমি আপনাকে একদম বলবো না যে গো টু গুগল, যে ফটোগ্রাফিটা এই ওয়ার্ড থেকে আসছে, গ্রিক ওয়ার্ড থেকে আসছে, এটা সেটা আপনি জানেন। আমি বলছি যে খুব সহজ করে আমি আমার ভাষায় বলছি, আমি তো যেহেতু মূলত একজন প্র্যাকটিশনার, আমি আসলে যেভাবে বুঝি সেভাবে বলছি। ফটোগ্রাফিটা হচ্ছে আলো নিয়ে খেলা করা। এখন আমাদের জানা প্রয়োজন আলো নিয়ে খেলা করতে হলে কি কি ভাবে আসলে আলোটাকে কন্ট্রোল করা যেতে পারে, যেটাকে আমরা বলছি প্যারামিটার। সো প্রথম 3টা প্যারামিটার দিয়ে আলোটা কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে শাটার স্পিড, একটা হচ্ছে অ্যাপারচার, একটা হচ্ছে আইএসও। আচ্ছা, প্রথমেই আমরা একটু অ্যাপারচারটা নিয়ে কথা বলি, এবং আমি স্লাইডও দেখাতে পারি, কিন্তু আমি আমার ক্যামেরা দিয়েও একটু করে দেখাতে পারি। সো কখনো কি খেয়াল করে দেখেছেন আপনি সূর্যের আলোতে গেলে আপনার চোখের অবস্থা কি হয়? বলেন তো কি হয়? দেখা যায় না, দেখা যায় না, রাইট? কেন? কারণ হচ্ছে যে ওখানে অনেক বেশি আলো আছে, আপনার চোখের আসলে বেশি আলো নিতে পারছেন, দরকার নেই। আচ্ছা, আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আইমান আমার দিকে কিভাবে তাকিয়েছে? এইভাবে করে তাকিয়েছে। কেন? কারণ এখানে এখন কম্পারেটিভলি একটু আলো কম। তাহলে কি হচ্ছে, যেখানে আসলে আমার আলো কম সেখানে আসলে আমার একটু আলো বেশির প্রয়োজন হচ্ছে আমার চোখে। আচ্ছা, মানব চোখের সাথে মিল রেখে ক্যামেরার চোখ তৈরি হয়েছে। সো সূর্যের আলোতে গেলে যেভাবে আমার চোখ বেশি আলো নিতে পারে না, চোখ ছোট হয়ে যায়, ঠিক একইভাবে ক্যামেরার চোখকেও ছোট করে দিতে হবে। আচ্ছা, ঠিক উল্টো ভাবে যখন আমরা অন্ধকারে আসবো বা কোনো অল্প জায়গায় যাবো, ইনডোরে কারো ছবি তুলবো, ঠিক একইভাবে চোখটাকে, লেন্সের চোখটাকে খুলে দিতে হবে, মানে ক্যামেরার চোখটাকে খুলে দিতে হবে। এই যে ক্যামেরার চোখটাকে খুলে দেওয়া বা ছোট করে দেওয়ার কথা বলছি, ফটোগ্রাফির ভাষায় এই শব্দটা, এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাপারচার। বুঝতে পারছো? অ্যাপারচার হচ্ছে মানুষের চোখের সাথে মিল রেখে, সবসময় মনে রাখবেন চোখ মানুষের চোখের সাথে মিল রেখে ক্যামেরার চোখ তৈরি হয়েছে। আচ্ছা, সূর্যের আলোতে গেলে আমার চোখ কি হয়? ছোট হয়ে যায়। এখন আমি সূর্যের আলোতে ছবি তুলছি, আপাত দৃষ্টিতে আমার লেন্সের মুখ ছোট হয়ে যাবে। এই যে ছোট করে দেওয়া, এইটাকে ফটোগ্রাফির ভাষায় সংখ্যার জায়গা থেকে বলা হচ্ছে অ্যাপারচারের সংখ্যাটা বড়, 18, 22, 11। সেটা আমরা একটু করে ডিসপ্লে সাহায্য নিয়ে একটু ওদেরকে দেখাতে পারি, তাহলে ওদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ঠিক উল্টো ভাবে আমি যখন এই ইনডোরে এখন ছবি তুলে আমার কি করতে হবে, লেন্সের মুখটা, আমার চোখ কি হয়? বড় হয়ে যায়। সূর্যের আলোতে যেহেতু চোখটা ছোট হয়ে যায়, এখানে উল্টোটা হচ্ছে। সো আমার এই লেন্সের মুখটাকেও এখন একটু খুলে দিতে হবে, কারণ আলো কম, আলোটা বেশি প্রবেশ করবে, রাইট? সো এখন আমার অ্যাপারচারের সংখ্যাটা কমে যাবে, 2.8, 3.5। তাহলে আমি বলি, তাহলে আমি বুঝছি কিনা দেখো। সো সূর্যের আলো,
আমি অনেক সূর্যের আলো থাকে আমি দেখতে পারি না, মানে অনেক অনেক আমার চোখ ছোট হয়ে যায়, যে আচ্ছা চোখ এরকম করি, রাইট? সো আমরা যখন অনেক লাইটে যখন আমরা ফটোগ্রাফিং করব, তখন আমাদের যে লেন্সটা আছে ওটাকে কি করতে হবে, ছোট করে ফেলতে হবে। তার কারণ আমাদের লেন্স আমাদের চোখ একই রকম, রাইট? সো সূর্যের আলো আমাদের চোখ যেভাবে ছোট হয়ে যায়, আমাদের লেন্সও ছোট হয়ে যাবে। আবার যখন অন্ধকার, আমরা যখন লাইট একটু কম, তখন আমরা কোনো কিছু দেখার জন্য আমার চোখ বড় বড় করে দেখি, রাইট? যে এইভাবে দেখি, কারণ কি আমরা লাইটটা নেওয়ার চেষ্টা করি চোখে। সেম ভাবে আমরা যখন একটু লো লাইটে বা কম লাইটে ফটোগ্রাফি করার চেষ্টা করবো, তখন আমাদের লেন্সটা বড় করে দিতে হবে, যেন আশেপাশে যতটুকু লাইট নেওয়া যায় পুরো লাইটটা যেন লেন্সে চলে আসে। এর বেশি হলো লাইট, এই যে লেন্সটা ছোট হইলে ওইটার অ্যাপারচারের নাম্বারটা বড় হয়, রাইট? আবার লেন্স যখন বড় হবে অ্যাপারচার নাম্বারটা ছোট হবে। এটা হচ্ছে বাস্তবগতিক। আচ্ছা, বুঝতে পারছি। কোনো কি সাউন্ড একটু সমস্যা ছিল, বারবার বলছে যে হেডফোন ইউজ করতে পারি। আই গেস হ্যাঁ, যাদের অনেকের সাউন্ডে একটু সমস্যা হচ্ছে আই গেস, বাট আমরা নরমালি যখন আমাদের মোবাইল থেকে শুনছি ঠিকঠাক আছে। সো অনেকে যদি একটু হেডফোন ইউজ করে তাহলে আই গেস সাউন্ডের কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমাদের হেডফোন ইউজ করতে হচ্ছে না, আমাদের হেডফোন ইউজ করা দরকার হচ্ছে। আমরা একটু জোরে কথা বললে আই গেস শুনতে পারবেন। আমি যখন এই জন্য একটু জোরে কথা বলছি। ওকে, আপনি ভয় পেয়েছেন? আমি আরেকটু জোরে কথা বলছি। আপনি একটু জোরে কথা বলুন। তার মানে বুঝছি, তার মানে ছোট এরকম হওয়া মানে অ্যাপারচার বেশি, আবার লেন্সটা বড় করে দেওয়া মানে অ্যাপারচার কম। অ্যাপারচারের সংখ্যাটা, অ্যাপারচার সংখ্যাটা দুটো জিনিস। একটা হচ্ছে যে এটা খুব স্বাভাবিকভাবে আমরা যে কেউ বুঝতে পারি যে আমি যখন আমার লেন্সের চোখটাকে ছোট করে ফেলছি, ও আলোটা কম প্রবেশ করছে। আচ্ছা, আমি যখন লেন্সের চোখটাকে বড় করে ফেলছি বা আলো বেশি প্রবেশ করার জন্য ওকে সুযোগ করে দিচ্ছি। ফটোগ্রাফির ভাষায় এটা সংখ্যাটার জায়গা থেকে উল্টো হচ্ছে। আচ্ছা, সো অ্যাপারচারে যখন মুখটা ছোট হয়ে আসছে, তখন অ্যাপারচারটা সংখ্যায় বেশি হচ্ছে, 18, 11, 22। আর যখন আমি এটাকে ছোট করে ফেলছি, বড় করে ফেলছি, তখন সংখ্যাটা ছোট হয়ে আসছে। মানে আপনি যা বলেছেন ঠিক তাই উল্টো। বুঝতে পারছি একদম। অলরাইট, এটাকে আমরা একটু ডিসপ্লে সাহায্য নিয়ে কিন্তু এটা একটু করতে পারি। সো আমরা অ্যাপারচার ওখানে আমি দেখাতে পারি। সো এটা হচ্ছে অ্যাপারচার। তাহলে একটা প্যারামিটার দিয়ে আমি আলোটাকে কন্ট্রোল করলাম, একটা প্যারামিটার দিয়ে আমি আলোটা কন্ট্রোল করলাম। কি হলো? অ্যাপারচার। তার মানে আমি অ্যাপারচার দিয়ে আলোটা কন্ট্রোল করতে পারছি। সো আমি যদি একটু বলি, অ্যাপারচার হচ্ছে একটা প্যারামিটার যেটা দিয়ে আলো কন্ট্রোল করা যায়। আচ্ছা, কিভাবে যায়? ওই যে সবসময় সূর্যের সাথে আমার চোখের কথা মাথায় রাখলে অ্যাপারচার ভুলার কোনো সম্ভাবনা নেই। আমি যেটা করি আমি সবসময় কিছু কিওয়ার্ড রাখি। তাতে হয় কি যে আচ্ছা আমি যদি ভুলে যাই বা এর সাথে একটা মানে পেঁচিয়ে ফেলি, ওভারল্যাপ হয়ে যায়, তখন আমি আসলে কিওয়ার্ডটাকে, তার মানে আপনার হলো লেন্স ইকুয়াল টু চোখ, রাইট? লাইটের চোখ ছোট হয়ে যায়, লেন্সও ছোট হয়ে যায়, রাইট? কম লাইটের চোখ বড় হয়ে যায়, লেন্সও বড় হয়ে যায়। একদম। আরে বুঝি বলছি, মুখস্থ আর জীবনে ভুলবো না। সো এইটা হাতটা ঠিক আছে। সো অ্যাপারচারটা আসলে আপাতত এতটুকুতেই থাকলো যে এটা হচ্ছে অ্যাপারচার। আমরা আপনাদেরকে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলি যে ফটোগ্রাফি আসলে এটা এমন একটা জ্ঞান, এটা মুখস্থ করার কিছু নেই। কারণ কি হতো আমরা যখন ফটোগ্রাফি শিখতাম, সূর্যের আলো থেকে অ্যাপারচার হবে, সূর্যের আলো থেকে অ্যাপারচার 11 হবে, সূর্যের আলোতে অ্যাপারচার 11 ওটা মুখস্থ করতাম। মোবাইল আলোতে ছবি তুলে 27 মিনিট 30 হবে, 30 হবে, 30 হবে। আচ্ছা, সো এই এত কিছু মুখস্থ করে কি হতো না, আমি একটার সাথে একটা রিলেশন খুঁজে পেতাম না। আমি দেখতাম যে এটার সাথে ওটা হয়, ওটার সাথে। সো আমি বলবো কারো যদি আসলে বুঝতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নাই। ফটোগ্রাফি শেখার সহজ একটা বুদ্ধি আছে। ফটো বুদ্ধিটা হলো এই যে আমি বললাম অ্যাপারচার, এখন কি করতে হবে? মোবাইল দিয়ে বা পাশে যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে ট্রাই করতে হবে। একটা ছবি তুলতে হবে, অ্যাপারচার বড় করে, ভিতরে যা যে বললো লাইট বাড়ে কিনা কমে কিনা এটা দেখতে হবে। যখন আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখবো, তখন কি হবে? তখন আসলে আমি পাশাপাশি দুটো ছবি যদি আমি রাখি, আমি কিন্তু একদম কমপ্লিটলি আমি বুঝতে পারছি যে আসলে এটা হয়ে যাচ্ছে। মানে আমি পার্থক্যটা বুঝতে পারছি। তাতে হবে কি, কখনোই আসলে আমার এই ভুলটা আসলে হবে না। সো এখন আরেকটা প্যারামিটার নিয়ে কথা বলবো নাকি আমরা ডিসপ্লেতে একটু দেখি? অন্য প্যারামিটার শেষ করে একবারে ডিসকাস করব না। সো সেকেন্ডলি আমরা কি নিয়ে সেকেন্ড যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আসলে সময়। খেয়াল করে দেখুন, আমি যে এই যে আলোটাকে প্রবেশ করাচ্ছি সেটা ধরলাম যে কম আলো বা বেশি আলো। এখন এটা যদি আমি বেশি সময় ধরে প্রবেশ করাই আর কম আলো ধরে প্রবেশ করে, তাহলে কি পার্থক্যটা এক হবে? না। তাহলে আমরা অ্যাপারচার দিয়ে বেসিক্যালি কি ঠিক করে দিলাম? আমরা আসলে পরিমাণ ঠিক করে দিলাম। খেয়াল করে দেখেন আলোর পরিমাণ কি হবে, এটা ঠিক করে দিলাম, রাইট? আমরা আসলে আলোর পরিমাণ ঠিক করে দিলাম যে কি পরিমাণে আলো প্রবেশ করবে। আমরা এখন কথা বলবো শাটার স্পিড নিয়ে, যেটা আসলে কত সময় ধরে আলোটা প্রবেশ করবে সেই জিনিসটাকে আমরা আসলে এখন ঠিক করে দিব। তাহলে ফটোগ্রাফি শেখার জন্য না সাধারণ জ্ঞান খুব দরকার, এবং আপনার যদি সাধারণ জ্ঞান মোটামুটি ওকে থাকে, ফটোগ্রাফি সাধারণ জ্ঞান না কমন সেন্স কোনটা বলছেন? সাধারণ জ্ঞান আমার সাথে তো কথা বলে বিপদে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো এইটা আমি এখানে পজ রাখলাম, ধরে নিলাম যে সাধারণ জ্ঞান এবং কমন সেন্স দুইটাই আসলে থাকা প্রয়োজন। মূলত আসলে কমন সেন্স হবে। থ্যাংক ইউ মাস্টার আইমান। এনিওয়ে, সো খেয়াল করে দেখুন তো শাটার শব্দের অর্থ কি?
কিসের? শাটার। শাটার মানে যে দোকানে লাগায় দেয় শাটার। অ্যাবসলিউটলি। সো আপনার লেন্সের তো আপনার মুখ খোলা, হ্যাঁ, আলো বাড়ানো বা কমানো, এখন শাটার করবো, কি করবো? বন্ধ করে দেবো। রাইট। সো লেন্সের এই যে মুখটা খুলে দিলাম, আলোর পরিমাণ ঠিক করলাম, এখন এটাকে অফ করে দিতে হবে। দেবো। এখন শাটার স্পিড হচ্ছে আসলে আরেকটা প্যারামিটার যেটা দিয়ে আলো কন্ট্রোল করা যায়। আচ্ছা। খেয়াল করে দেখুন, আমি যদি 1 মিনিট ধরে শাটারটা নামাই, 1 মিনিট ধরে আলো প্রবেশ করছে। রাইট। আমি যদি দুম করে শাটারটা নামাই, একটু দুম করে আলো প্রবেশ করছে। আবার আমি যদি আরো সময় ধরে শাটারটা নামাই, আরো কম সময় ধরে আলোটা প্রবেশ করছে। সো শাটার হচ্ছে আরেকটা প্যারামিটার যেটা আলো কন্ট্রোল করছে। আমি শাটার বেশি রাখলে, বেশি সময় ধরে নামালে বেশি আলো ঢুকছে, আমি কম সময় ধরে করলে সেটা কম আলো ঢুকছে। সো শাটার হচ্ছে আরেকটা প্যারামিটার যেটা দিয়ে আমরা আলো কন্ট্রোল করি। এখন কথা আসতে পারে শাটারটা দরকার কি? আমি তো অ্যাপারচার দিয়ে আলো কন্ট্রোল করতেছিলাম, শাটারের এই ভদ্রলোক না হলে কি হতো? বিষয়টা কোথায় খেয়াল করে দেখি। ধরুন হোসেন বলকে চেনেন? আমার বন্ধু। আমি জাস্ট কিডিং। হোসেন বল মানে বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ। আপনি হোসেন বলছেন তো, আমি বলছি যে হোসেন বল। আচ্ছা ঠিক আছে। সো হোসেন কবে বলবে না? সো হুসাইন যখন দৌড়ায়, ও যে গতিতে দৌড়াচ্ছে, আমি যদি শাটারটাকে সেই গতিতে নামাতে না পারি, তাহলে কি হবে? আমি ছবিটা তোলার সাথে সাথে দেখবো যে ছবিটা সাদা, ও পুরস্কার নিয়ে বাসা চলে গেছে। রাইট। হোয়াট আই ওয়ান্ট টু মিন, আমরা যখন যার ছবি তুলছি তার গতির সাথে আমার শাটারের গতিটার একটা সম্পর্ক আছে। ধরুন একটা ভদ্রলোক দৌড়াচ্ছে, একটা ভদ্রলোক সাইকেল চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে, ওর যে গতি হবে সেই গতিটার সাথে আমার শাটারের একটা সম্পর্ক আছে। একইভাবে আপনি যদি চান আপনার বন্ধু, মা কিংবা খুব পছন্দের কোনো একজনের ছবি মোমের আলোতে, ক্যান্ডেল লাইট ডিনার না, ক্যান্ডেল লাইট পোর্ট্রেট করবেন, তখন কি হবে? আমাদের ক্যান্ডেল লাইটের আলোটা যেন আমার বেশি করে ঢোকে, সেজন্য আমার বেশি সময় ধরে শাটার স্পিডটাকে আসলে সুযোগ করে দিতে হবে। তাহলে কি হলো যে শাটার স্পিডটার সাথে আমি কোন বস্তুটার ছবি তুলছি সেটার একটা সম্পর্ক আছে। পাশাপাশি আমি এটাকে আলোটা কন্ট্রোল করছি। সো শাটার স্পিড হচ্ছে একটা প্যারামিটার যেটা আলো কন্ট্রোল করে। এবং কিভাবে করে? আমি যখন শাটারটাকে বেশি সময় ধরে নামাবো, বেশি আলো প্রবেশ করবে, কম সময় ধরে খুব দ্রুত নামিয়ে ফেললে কম সময় হবে। বুঝছি। ফটোগ্রাফির ভাষা এটা হচ্ছে কমন সেন্স বা সাধারণ জ্ঞান। কমন সেন্স। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ফটোগ্রাফির ভাষায় বলি, সাধারণত খেয়াল করে দেখবেন যে আমাদের বাসায় সবার পাশে একটা পুরনো কম্প্যাক্ট ক্যামেরা থাকে না? সেই ক্যামেরাটাতে শাটার স্পিড দেওয়া থাকে 1/125। মানে হলো 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ সময় ধরে ছবিটা তোলা হয়। 1/125। আচ্ছা, আমরা যখন বলছি যে শাটার স্পিড 30, তখন মানে হচ্ছে 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ। শাটার স্পিড যখন 500 বা 5000, তখন সেটা 1 সেকেন্ডের 5000 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি খুব চলন্ত কোনো বস্তুর ছবি তুলি, পাখি উড়ে যাচ্ছে, আমার কি করতে হবে? সাধারণ কমন সেন্স কি বলে? কমন হলো যত বাড়ানো যায় নাম্বারটা দ্রুত করে। রাইট। তাহলে আমি শাটার স্পিডটা বাড়িয়ে দেব 500, 5000 হোয়াটএভার ইট ইজ। রাইট। আচ্ছা, যখন আমি মোমের আলোতে ছবি তুলছি, তখন কমাই দিব। কমাই কেন? কারণ মোমের আলোটাকে বেশি সময় ধরে ছবি তুলতে দিব। খুব সহজ। এবং শাটার স্পিড হচ্ছে আসলে সময় ঠিক করে দিবে, কত সময় ধরে আমি আলো প্রবেশ করতে দিচ্ছি। রাইট, বুঝতে পারছি। অ্যাপারচারটাও বুঝলাম, শাটার স্পিডটাও বুঝলাম। ভালো কথা। এটা তো নরমাল লাইফের মতো, যে দোকানের শাটার নামানো আর ক্যামেরার শাটার নামানো একই কথা। ফটোগ্রাফিটা কিন্তু খুব সহজ। ধামাধাম নামালে লাইট কম হবে, আস্তে করে নামালে লাইট বেশি হবে। এটা লাইট না, দোকান তো মনে করেন যে ফাঁকা দোকানে ক্যান্ডি রাখছি, যত ইচ্ছা বাচ্চা ঢুকতে পারে। তো আস্তে আস্তে নামালে বেশি বাচ্চা ঢুকবে, দাম করে নামালে কম বাচ্চা ঢুকবে। এইজন্য আসলে কমন সেন্সের দরকার। রাইট রাইট। এই যে কমন সেন্স ব্যাপারটা বুঝতে পারছেন? আমার ভুল হয়েছে, আমি জাতির সামনে বললাম, ভুল স্বীকার করলাম। এটা ভালো গুণ। ভুল স্বীকার করা এটা ভালো। আমরা একটু আগে বলছিলাম যে আমরা ভুল স্বীকার করতে চাই না। একদম। আমার না, এটা আমার ভুল না। না আমরা মারামারি করবো একটু, বলতে কমন সেন্স হবে, এটা আপনার সামনে। আচ্ছা, তো অ্যাপারচার বুঝলাম, শাটার স্পিড বুঝলাম, একদম। নেক্সট কি বুঝার আছে? আমার কাছে মনে হয় এখন আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হলো আইএসও। আচ্ছা, আইএসওটাকে কেন জানতে হবে? সেটা হচ্ছে যে আমরা খেয়াল করে দেখুন এমন যে আমার পকেট হচ্ছে একটা, আয়মান আমাকে বললো কি, বুদ্ধ ভাই এত ভালো ক্লাস নিয়েছেন, আপনাকে ধরেন এতগুলো চকলেট দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি আমার পকেটে নিতে পারবো? না। তাহলে আমি পারবো, আমার আসলে ধারণ ক্ষমতাটা কিন্তু এতটুকুই। আচ্ছা, প্রতিটা জিনিসে একটা ধারণ ক্ষমতা থাকে, যেমন ক্যাপাসিটি, যে ও আসলে কতটুকু রিসিভ করতে পারে। আচ্ছা, আমরা আইএসওটা বলছি কি যে ও আসলে আলো কতটুকু। আচ্ছা, আইএসওর কোনো ইয়ে আছে? আইএসওর একটা অ্যাপ্লিকেশন আছে, আমি এটা একটু জানাবো, কারণ হচ্ছে যে এটা আই হ্যাভ আ কনফিউশন, আমি এটা নিয়ে স্টাডি করছি, আমি লাস্ট ক্লাসে পড়েছি, এটা আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু পরে আমি
এটা নিয়ে কথা বলছি। সো প্রথম কথা হচ্ছে যে আমরা যে আলোটাকে কি করছি, আমরা তখন শাটার বলুন অ্যাপারচার বলুন, আমরা আসলে আলোটাকে কন্ট্রোল করেছি, রাইট? বা আলোটাকে আমরা আচ্ছা, তার মানে ফটোগ্রাফি আসলে আলোর খেলা। অ্যাবসলিউটলি, ফটোগ্রাফি মানে আলো খেলা। সেই কারণে কিন্তু আমরা আলোর প্যারামিটার গুলো জানছি যে কি কি ভাবে আলো কমানো যায়, কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করা যায়। সো আমি আলোটাকে কন্ট্রোল করার জন্য আইএসওতে এখন আছি। আইএসওটা হচ্ছে যে ও আসলে আলো কতটুকু গ্রহণ করতে পারে, ওর আসলে রিসিভ করার ক্ষমতা কতটুকু। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমি এটা আসলে, আপনি যদি আলোটা কি হচ্ছে ক্যামেরাতে সেন্সরে সেটা স্টোর হচ্ছে, অলরাইট। সো আমার ওর যদি আলো নেওয়ার ক্ষমতা বেশি থাকে তখন হবে কি আমি বেশি পরিমাণে আলো নিতে পারবে। আমার যদি ওর আলো বেশি নেওয়ার ক্ষমতা না থাকে, ওর আসলে আলো গ্রহণ করার ক্ষমতা কম। বুঝতে পারছো? আইএসও হচ্ছে সেই ভদ্রলোকের নাম যে ভদ্রলোক আসলে আলো কতটুকু সেন্সিবল, ওর আসলে আলো নেওয়ার ক্ষমতা কতটুকু, সেই জিনিসটা সাধারণত ঠিক করে থাকে। এখন ওই যে একটু আগে আমরা বলছিলাম, এখন আইএসওটা খুব সহজ। আমি যদি আইএসওর সংখ্যাটা বাড়িয়ে দিই, ধরুন আমি 200 জায়গায় 500, 1000, 2000 আইএসও করে দিলাম, তার মানে হলো ওর আসলে আলো গ্রহণ করার ক্ষমতাটা বেড়ে গেল। আচ্ছা, তো এই যে অন্ধকার জায়গায় যদি আমরা এখন আইএসও যদি 400 তে ছবি তুলে হয়তো একটু অন্ধকার আসলো, কিন্তু আমি যদি এখানে 2000 করে দিই, আলো গ্রহণ করার ক্ষমতাটা বেড়ে গেল। আচ্ছা, এখন কোনো কিছু সুবিধা পেতে হলে একটু অসুবিধা হয় না, রাইট? আইএসও আমি 200 থেকে যে 2000 করে দিলাম, আমার কিন্তু আলো গ্রহণ করার ক্ষমতাটা বেড়ে গেল। কিন্তু ওই যে একটু সুবিধা নিলাম, এটার জন্য একটু অসুবিধা পেতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন আইএসও যখন আমরা বাড়িয়ে ছবি তুলবো, ছোট 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 করে একটু কি কি যেন দেখা যায়, একটু নয়েজ আর গ্রেইনি মনে হয়। এটাকে বলা হয় নয়েজ বা ডিজিটাল গেইন। আচ্ছা, আমি চেষ্টা করবো আইএসওটা কম রেখে ছবি তোলার জন্য, কিন্তু যখন যত বেশি আমি আইএসও বাড়াবো, ওর আলো গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাবে, কিন্তু আবার একই সাথে ওর কিন্তু ছোট ছোট নয়েজটা চলে আসে, সম্ভাবনা গ্রেইনটা চলে আসবে, ওই যে দানা দানা মানে ধোঁয়াশে মনে হয়, রাইট? ছবিটা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে প্রায়োরিটিটা কিভাবে দিবেন, কখন আসলে শাটারটা কন্ট্রোল করব, কখন আইএসওটা কন্ট্রোল করব। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যখন খিচুড়ি রেঁধে খান, আপনি কি করেন? আপনি যদি স্পাইস খিচুড়ি পছন্দ করেন, একটু ঝাল বেশি দেন। আপনার যদি একটু সবজি খিচুড়ি ভালো লাগে, আপনি সবজি বেশি দেন। আপনি কিন্তু আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন। এতদিন ধরে আমরা ফটোগ্রাফাররা কি করতাম, আমরা এখানে একটা পি নামে একটা অপশন থাকে না ক্যামেরাতে, আমরা প্রোগ্রাম মোডে গিয়ে ছবি তুলি। আমি দুষ্টামি করে বলি পি মানে কি, প্রফেশনাল। আজকে থেকে প্রফেশনাল হওয়ার দরকার নাই। আজকে থেকে কি হব, এম মানে কি, মানুষ হব। এম মানে হচ্ছে ম্যানুয়াল। সো এই যে ছবিটা যখন আমরা তুলি, যখন আসলে আমরা অটোমেটিক্যালি বা প্রোগ্রাম মোডে ছবিটা তুলি, আইমান ছবিটা কি হয় বলেন? ছবিটা কি আপনি তুলছেন? আপনি ক্যামেরাটা ধরে আছেন, আপনাকে বড়জন আমি বলতে পারি যে ক্যামেরা হোল্ডার। আপনি যখন প্রোগ্রাম মোডে বা অটো মোডে ছবি তোলেন, ছবিটা কিন্তু আরেকজন তোলে, ক্যামেরা তোলে, আপনি শুধু ধরে থাকেন, রাইট? আজকে থেকে ছবি কালো হোক, সাদা হোক, আন্ডার হোক, ওভার হোক, গ্রেড হোক, আমার হোক, আজকে থেকে ম্যানুয়াল মোডে আমরা ছবি তুলবো। তাতে হবে কি, এই যে আলো বাড়ছে কমছে, এই প্রবলেমটা আমি ফেস করছি, কিন্তু ছবিটা কিন্তু আমি তুলছি। সো আজকে থেকে আমার অনুরোধ থাকবে বন্ধুরা, আপনারা প্রফেশনাল হওয়ার দরকার নেই, পি বা অটোতে ছবি তুলবেন না। আজকে থেকে এম মোডে ছবি তুলবো, মানুষ হও। আমি সবার আগে চিন্তা করতাম যে সবাই সবসময় ছবি তুলবে অটো মোড করবে, সবাই কিন্তু ওটাই খুঁজে, অটোতে যাই ছবি তুলে। যারা নরমালি ফটোগ্রাফি করছে তাদের জন্য অটো ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রফেশনালি আজকে থেকে যেহেতু আমরা স্কুলে শিখে গেলাম ব্যাপারটা, আজকে থেকে আর থাকা মানে কেউ পিতে বা প্রোগ্রামে যায় ছবি তুলতেছি না, আমরা সবাই এম এ ছবি তুলতেছি বা ম্যানুয়ালে, রাইট? এর মধ্যে আরেকটা ছোট্ট টুইস্ট আছে। কি টুইস্ট? টুইস্ট হচ্ছে যে ধরুন কোনো কারণে আপনি একটা জায়গায় ছবি তুলছেন, যেহেতু আপনি প্রথম ফটোগ্রাফি করছেন, নতুন ফটোগ্রাফি করছেন, আপনি ঠিক বুঝতে পারছেন না যে আসলে শাটার অ্যাপারচারটা কি হবে। আচ্ছা, আপনি প্রোগ্রাম মোডে যেতে পারেন। প্রোগ্রাম মোডে গেলে আপনি ডিজিটাল স্ক্রিনে দেখবেন যে শাটার অ্যাপারচারটা কত সেট করেছে। আপনি আবার ম্যানুয়ালে আসবেন, শাটার অ্যাপারচারটা ওটা সেট করে তারপর আপনি ম্যানুয়ালে ছবি তুলবেন। চুরি বিদ্যা এট ইটস বেস্ট। আচ্ছা, এটা অনেকে হয়তো এটা বুঝতে পারে না, আবার বলি, ক্যামেরাটা নিবেন, আপনি ক্যামেরাটা নিয়ে প্রোগ্রাম মানে অটো মোডে ছবিটা তুলবেন। তোলার সময় অটো মোডে চেঞ্জ করে এক জায়গায় ছবি তোলার চেষ্টা করবেন। ছবি তোলার সময় এখানে ডিজিটালি ডিসপ্লেতে দেখাবে যে ও অ্যাপারচার শাটার স্পিড কত নিচ্ছে। সো যেটা নিচে তার মানে ওইটা দিয়ে তুললে ভালো ছবি আসবে, ওইটা দিয়ে তুললে ওখানে লাইটটা কন্ট্রোল হয়ে যাবে। তারপরে আপনি ম্যানুয়ালে যে শাটার স্পিড আর অ্যাপারচার যেটা একটু আগে দেখছেন ওটা দিয়ে দিবেন, তারপরে বলেন হ্যাঁ ম্যানুয়ালে আমি সুন্দর ছবি তুলছি, তারপরে ইমানটা ঠিক থাকলো। কাজটা আল্লাহ, এই এটা চুরি বিদ্যা পুরো, এটা স্মার্ট, এটা আসলে চুরি বলা যাবে, এটা স্মার্ট। হ্যাঁ, ওকে বলেছি ম্যানুয়ালে ছবি তুলতে, ম্যানুয়ালে ছবি তুলেছে, ওই ব্যাপারটা ওর বুদ্ধিমত্তা দিয়ে আগে থেকে নকলটা করে নিয়েছে। হ্যাঁ, এই নকলের যুগে আপনি আরো নকল শিখাচ্ছেন, খারাপ কিন্তু বাট ভালো লাগছে যে
ম্যানুয়ালি আমরা যখন শুরুতে আমরা যখন একটু হলেও স্ট্রাগল করি বা পারি না, তখন আগে অটোতে দিয়ে চেক করে নেয়। এটা হতে পারে, এটা হবে কি যে কেন এটা বলছি যে প্রথম হয় কি অনেকেই নার্ভাস হয়ে যায়। আচ্ছা। ও কোনোভাবে ধরুন শাটার অ্যাপারচার আইএসওটাতে একটা কম্বিনেশন, ও হয়তো শাটার অ্যাপারচার আইএসওটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না। সো এই নার্ভাসনেসটা কাটানোর জন্যই কিন্তু আসলে ওকে সেটা বলা। তাতে হবে কি হয় না যে ক্লাসে মানে এক একটা মানুষ এক এক রকম, কিছু মানুষ কেউ আছে যে এই ভিডিও দেখেই একটা কিছু শিখে ফেললো, কেউ মানুষ একটু ধরতে পারছে না। আমার যারা ভালো ফটোগ্রাফি করেন এবং যারা ভালো বুঝতে পারেন তাদের নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনারা তো বুঝিনি, আমার যে বন্ধুটা এই মুহূর্তে আমাকে চুয়াডাঙ্গা থেকে শুনছে, ও হয়তো ভাবছে যে আমি তো ধরতে পারছি না, তার জন্য আমি আছি, আমরা আছি 10 মিনিটস স্কুল আছে। আপনাকে নিয়ে আমাদের সকল টেনশন, সব টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা আপনাকে ঠিকই বুঝিয়ে দিব। আর আমার যদি ইমানটা ঠিক থাকে, আমি মনে করেন একটা ছবি তুললাম, তোলার পরে আমি আবার সেম ফ্রেমে অটো দিয়ে চেক করে দেখলাম যে আমারটা এটা মিলতেছে কিনা। হতে পারে আপনি কিছুদিন পরে না এগুলো কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এমনি সব চলে একদম সব চলে আসবে। এবং আমি যখন কম্পোজিশনের একটা রুল আছে খুব মজার, রুল অফ থার্ড বলি। আচ্ছা, ওটা আজকে দেখিয়ে দিব না যদি কেউ জানতে চায়। সো রুল অফ থার্ড হয় কি যে বলা হয় যে একটা ছবিকে সমান 9 ভাগে ভাগ করে সাবজেক্টে যদি ওই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে দেখতে ভালো দেখায়। এখন মানে আপনার কি কোনো ধারণা যে আমরা সুতা নিয়ে মেপে আচ্ছা ঠিক আছে এটা 9 ভাগ করলাম আইমানকে না, এটা হয় কি আপনি ছবি তুলতে অটোমেটিক্যালি আপনার এটা ডেভেলপ হয়ে যাবে। ঠিক একই ভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে এখন আপনার শাটার অ্যাপারচার নিয়ে হয়তো এই অসুবিধাটা হচ্ছে, কোনটা আগে দিব, কোনটা আগে দিব, কোনটা পরে কি করব, ঠিক হয়ে যাবে। এবং আইমান বিশ্বাস করেন আপনি এখনই কিন্তু জানেন যে কি করতে হবে, জানেন, শুধু আপনাকে ধরে দিতে হবে। ধরুন খেয়াল করে দেখুন, আমি বলছি যে আমরা একটা পাখির ছবি তুলবো, প্রথমে কি মাথায় আসছে? পাখির ছবি তুলতে কি করতে হবে? ক্যামেরা তো নিতে হবে। হ্যাঁ, ক্যামেরা তো আপনি নিলেন। পাখি মানে কি? এটা তো যাচ্ছে, উড়ে যাচ্ছে মানে কি? ফাস্ট যাচ্ছে। শাটার স্পিডটা বাড়ায়, শাটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। আমি এখন একটা খুব অন্ধকার জায়গায় হয়তো ছবি তুলছি, আমার এখানে আলো নাই, আমার আলো বাড়ানোর সুযোগ নেই, তাহলে আমি কিন্তু জানি যে কি করলে যেন লেন্সের মুখটা বড় হয়ে যায়, আলো বেশি হবে। তাহলে আমি একটা অন্ধকার জায়গায় আমার প্রায়োরিটি কি? আমি বাড়িয়ে দিলাম। সো এই যে আমি কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলছি আমি স্পাইস খিচুড়ি খাবো না, সবজি খিচুড়ি খাবো না, কিছু ছাড়া খিচুড়িটা খাবো। বুঝতে পারছি। আমাদের কাজ হবে যে এই ছোট ছোট টুলগুলোর ব্যবহারটা জানা, তাতে করে আসলে আমি ঠিক করে নিব যে আসলে আমি কিভাবে ছবিটা তুলব। বুঝতে পেরেছি। সো আমরা কথা বলছিলাম শাটার নিয়ে, অ্যাপারচার নিয়ে, এবং আমরা আইএসও নিয়ে কথা বললাম। শাটার, অ্যাপারচার, আইএসও তিনটা মিলে কি হলো? আমরা লাইট কন্ট্রোল করলাম। কিন্তু বেসিক্যালি কিন্তু লাইট একটাই হলো। আচ্ছা, একটা ছবিতে কিন্তু আমরা বলছি না যে এটা শাটারের লাইট, তিনটা লাইট। এই টোটাল কম্বিনেশন অফ লাইটটাকে বলা হয় এক্সপোজার। আচ্ছা, এই সবকিছু মিলে যে সামগ্রিক যে আলোটা সেটার নাম হচ্ছে এক্সপোজার। যেটা আমরা বলি যে এক্সপোজার আন্ডার হয়েছে বা ওভার হয়েছে, তো সব মিলে যে ফাইনাল লাইটটা হলো আমার ছবিতে সেটা হচ্ছে এক্সপোজার। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন আমরা বলি যে এই ছবিতে এক্সপোজার বেশি, তার মানে ওভারঅল আলো বেশি হয়েছে বা এক্সপোজার কম। সো দিস ইজ কল্ড এক্সপোজার। বুঝতে পেরেছি। সো এক্সপোজার হলো ফাইনাল, মানে এটা ফাইনাল টোটাল কম্বিনেশন অফ লাইট, ফাইনাল ভালো হলো একদম খারাপ হলো একদম। খিচুড়িটা কি ভালো শুকনা ঢিলা নাকি বেশি ঢালা হলে? সো এটা হচ্ছে আরিফের মাধ্যমে বলবেন স্ট্র দিয়ে খাইতে হবে এটা। বুঝতে এটা হচ্ছে আমরা বলি রাইট এক্সপোজার, রাইট এক্সপোজার, আন্ডার বা ওভার। গট ইট, দ্যাটস ইট। বুঝতে পারছি। সো এইভাবে তাহলে আমার মেইনলি ফটোগ্রাফি এর স্টার্টিং এর দিয়ে দিই জানাবো। আমার প্যারামিটার আলো কন্ট্রোল করার প্যারামিটার, অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও। আর এই তিনটা জিনিস মিলে আমার যেটা হচ্ছে সেটাকে বলি হলো এক্সপোজার। সো এক্সপোজারটাকে একদম পারফেক্ট অ্যামাউন্ট রাখাটাই হলো আমার টার্গেট। যেটা বেশি হইলে ওভার, কম হইলে আন্ডার। সো ভালো ফটোগ্রাফাররা একদম পারফেক্ট রাখে রাইট এক্সপোজার ছবি। আমার ছবিটা বার্ন হয়ে গেল বা আন্ডার হয়ে গেল, রাইট। আর খারাপ ফটোগ্রাফার আমার মতরা ঢিলা খিচুড়ি বানায় বা বেশি শুকনা খিচুড়ি। আজকের পর থেকে আমার মনে হয় যে কেউ ঢিলা খিচুড়ি বানানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু এমন হতে পারে, কি হতে পারে যে ওরা আমাদেরকে ছবি তুলে পাঠালো, আমরা সপ্তাহে না বললাম, মাসে না বললাম, 2 মাসে 1 মাসে একবার করে দেখে দেয় কিছু ছবি নিয়ে আমরা রিভিউ করলাম। এটা হবে কি যে আছে এই ছবিটা এটা না করে এটা করে, সেটা হতে পারে। কিন্তু আচ্ছা ট্রু, আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, আপনি জানেন না, আমাদের গ্রুপটার নাম হলো 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব। আচ্ছা, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব। যারা গ্রুপে এখনো নাই তারা প্লিজ গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপে আমাদের সবাই কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো জমা দেয়। আচ্ছা, কেউ একটা ছবি তুলে ছবিগুলো জমা দেয়, কেউ একটা এডিট করে ওখানে সাবমিট করে, কেউ ডিজাইন করে ডিজাইন সাবমিট করে। সো এটা হলো আপনার একটা হলো সব মানুষজন একসাথে কোলাবোরেট করার একটা জায়গা। সো আজকে যেহেতু আমরা ফটোগ্রাফিং এর উপর ক্লাসটা করছি, যে ফটোগ্রাফিং করো তারা প্লিজ আজকে ছবি তুলে বা এই রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে, আইডিয়াস থাকে, স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে দিয়ে দিও। আজকের মতো আমরা কিন্তু একটু ধরে বেঁধে কিছু কোয়েশ্চেনের অ্যানসার দেওয়ার ব্যবস্থা করব। ডান ডান। আচ্ছা, তারপরে এরপর কি শিখাবো? আমরা কি এখন একটু ডিসপ্লেতে যাব এটা দেখানোর জন্য? আচ্ছা হ্যাঁ শিওর, আমরা ডিসপ্লেতে একটা পুরো ক্লিয়ার হয়ে গেল। রাইট, ডিসপ্লেটা ম্যানেজ করতে পারি। ওকে, আমরা এর মধ্যে যেটা কথা বলা যেতে পারে যে শাটার, অ্যাপারচার, আইএসও সবকিছু মিলে আমরা আসলে একটা লাইট করে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে এর মধ্যে একটা মজার জিনিস শিখিয়ে দিই, ক্যামেরা কিভাবে ধরতে হবে। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে। ক্যামেরা শিখাবো না পরে শিখাবো? শিওর, প্লিজ।
সো প্রথম কথা হচ্ছে আমরা অনেক সময় দুষ্টামি করে কি বলি মামা লাইনে নতুন, এটা কেন বলি? মানে ক্যামেরা ধরে দেখি আমরা মানে পুরনো ফটোগ্রাফার, হ্যাঁ মামা লাইনে নতুন। হ্যাঁ, আজকের পর থেকে আপনাকে এই কথা কেউ বলুক আমি সেটা চাই না। আমি মানে মামা লাইনে ধরে আছে না। তো অনেক সময় দেখবেন অনেকে ক্যামেরাটাকে এভাবে ধরে, এভাবে ধরে ছবি তুলতেছে। এখন সমস্যাটা কি, এভাবে একবার জুমটা এখানে ফোকাস করে, একবার ফোকাসটা ডানহাতে করে, এই যে দেখুন মানে ঠিক আসলে কমফোর্ট জোনটা নাই। বরং আপনি আজকে থেকে কেউ যেন আপনাকে বলতে না পারে মামা লাইনে নতুন, সেটার জন্য আপনি প্রথমে হাতটাকে আপনার ট্রাইপড হিসেবে কনসিডার করেন। এটা যদি ট্রাইপড হয় আমি ক্যামেরাটা রাখলাম, তো এর সুবিধা কি আমি এই যে এখানে একই হাত দিয়ে আমি জুম করতে পারছি এবং একই হাত দিয়ে আমি ফোকাস করতে পারছি, আমার কিন্তু ডান হাত ব্যবহার করতে হচ্ছে না। সো আমি এইভাবে করে ব্যবহার করতে পারছি। দেখুন আমার ডান হাতটা আর ব্যবহার করতে হচ্ছে না। পাশাপাশি যদি আমি ভার্টিক্যালি ছবি তুলি ঠিক একইভাবে কিন্তু আমি এটা দিয়ে ফোকাসও করতে পারছি, জুমও করতে পারছি। সো দ্যাট লুকস মোর প্রফেশনাল। যখনই কেউ এইভাবে ছবি তুলে বা এইভাবে করে এইভাবে ফোকাস করার চেষ্টা করে তখনই আমরা বুঝি মামা লাইনে নতুন। তাহলে কিভাবে করতে হবে? সো এটা হচ্ছে আমার ট্রাইপড। আমি আমার ট্রাইপডে হাত রাখলাম, এক হাতে রাখার সুবিধাটা হচ্ছে আমি একই হাত দিয়ে ফোকাসটাও করতে পারছি, জুমটাও করতে পারছি। তাহলে ইট লুকস মোর প্রফেশনাল এবং এটা তো আসলে কাজের ভীষণ সুবিধা। তাহলে আমি ডান হাত দিয়ে শুধুমাত্র শাটারে ক্লিক করতে পারছি। আমি যখন এটাকে ভার্টিক্যালি ছবি তুলছি তখন কিন্তু আমি ওই হাত দিয়েই এই যে, এবং ট্রাইপড হওয়ার কারণে এটা কিন্তু স্ট্যাডি হচ্ছে, রাইট? আমি যখন একবার এইভাবে ছবি তুলছি, একবার এইভাবে ছবি তুলছি, একবার ডান হাত দিয়ে ফোকাস করছি, একবার আবার এইভাবে ঘুরাচ্ছি, বাম হাত দিয়ে ফোকাস করছি, ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে মামা লাইনের মতন। সো আজকের পর থেকে আমরা লাইনে পুরনো ক্যামেরাটা এইভাবে ধরতে হবে। ট্রাইপড ব্যাপারটা। সো এটা হলো ট্রাইপড, আমার ট্রাইপড, রাইট? সো ট্রাইপডে আমি আমার এটা রাখলাম, রাইট? সো এটা রাখার পর যেটা হলো স্টেডি। সো আমি এখানে আমার জুম চেঞ্জ করতে পারতেছি, আমি এক হাত দিয়ে করতে পারছি, আমি দিয়ে জুমও করতে পারছি, এটা দিয়ে ফোকাসও চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এন্ড ডান হাত দিয়ে জাস্ট আমি যেটা করছি, আমি জাস্ট শাটার ক্লিক করব। এবং এটা ধরে আমি তো আসলে এখন হেডে দেখাতে পারছি না, দ্যাট লুকস মোর প্রফেশনাল এবং এটা হাততেও খুব সুবিধা। আচ্ছা, জাস্ট এক হাতে এভাবে। হ্যাঁ, সো এক হাতে থাকছে তো আমি এরপর এই হাত দিয়ে শুধু শাটার ক্লিক করছি। আচ্ছা, আরেকটা তারপরে আমি এইভাবে যখন ধরবো একই গল্প, জাস্ট এইটাই। তো আমি এটাও এই সাইডে দেখেন এই দুটো জিনিস, এটাও হতে পারছি, এটাও এটা জুমও করতে পারছি, ফোকাসও করতে পারছি। কিন্তু আর এই হাতে শুধুমাত্র আমার হাত আসবে জাস্ট ক্লিক করার জন্য। বাট তখনও আমি যখন এটা করব আমার এই হাত দিয়ে জাস্ট চেঞ্জ একদম কোনো কিছু করতে হচ্ছে না। দ্যাট লুকস মোর প্রফেশনাল এবং লাইনে আইমান আজকে থেকে লাইনে আমি আজকে পুরো আজকে থেকে লাইনে। তারপরে এখানে ধরলো, না তবে এখানে ধরলো খালি, রাইট? আরেকটা জিনিস একটু বলে দেই যে আপনি যখনই এখানে একটু কাছে, আমরা যখনই কোনো ক্যামেরা নিব কারো, করি কি প্রথমে বলেন তো, ক্যামেরাটা ধরে কিছু বুঝি না বুঝি এইটা ধরে দেখলে বুঝা যায় এটা ঘোরানো যায়, দুম করে ঘুরে দিই। এটা আজকে থেকে করবো না। কেন? অসুবিধাটা কোথায়? এখানে একটা ম্যানুয়াল ফোকাস না অটো ফোকাস বলে একটা শব্দ আছে। কোনো ভদ্রলোকের যদি এটা অটো ফোকাসে দেওয়া থাকে, আপনি যদি বলুন না ক্যামেরাটা ধরে মোচড়টা দেন, লেন্সটা কেটে গেল, ঠিক করা যাবে, পয়সা লাগবে। সো সেটা না করে বরং আপনি যেহেতু আজকে থেকে 10 মিনিট স্কুলে এই স্কিল ডেভেলপমেন্ট ভিডিওটা দেখে ফেলছেন, সো আপনি এখন থেকে করবেন কি, আচ্ছা ক্যামেরাটা না ম্যানুয়ালে আছে, আচ্ছা ম্যানুয়ালি করে দিয়ে এই যে ম্যানুয়াল করে দিলাম, রাইট? ম্যানুয়াল করে দিয়ে তারপর আপনি ফোকাসটা করবেন, আপনার বন্ধুই অবাক হয়ে যাবে, বাহ তো অনেক কিছু জানেন। আচ্ছা, সো আজকে থেকে এটা করবেন। তার মানে আমি অটোতে থাকা অবস্থায় যদি ঘোরানোর চেষ্টা করি তাহলে আমার এই লেন্সের এই ফোকাস নিতে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সো সেটা করা আমি অটোতে নিয়ে আসবো, আমি এটাকে ম্যানুয়ালি নিয়ে আসবো। ম্যানুয়ালি এটাকে ফোকাসটা আসলে করতে পারবো। নাইস। শুরুতে না আসলে নতুন যারা আছে এত বাটন দেখে, একটু ভয় পেয়ে যায় যে বাপ রে বাপ। কিছু নয় না, জানেন আপনি আপনার মোবাইলে জানেন যে কিভাবে শর্টকাট ফেসবুকে যেতে হয়, জানেন? হ্যাঁ জানি। কিভাবে ইউটিউব যেতে হয়, কিভাবে গেম খেলতে জানেন? ঠিক একই জিনিস, ওই মোবাইলের সাথে আপনার যে প্রেম, এই ক্যামেরার সাথে আপনার প্রেমটা বাড়াতে হবে। আচ্ছা, প্রেমটা বাড়ালে তারপরে ঠিক হয়ে যাবে। প্রেমটা বাড়ালে তখন আপনি দেখবেন যে এত সুইচ মনে হবে। বাট ভালো আছে যে একাতে নিয়ে আসিয়ে গেছি, খুব মানে জোশ ভাব আছে একটা, হ্যাপি, বেশ একটা ভাব আছে, বেশ ভালো আছে, ভালো লাগছে ব্যাপারটা। সো এটা প্রফেশনালি দিতে হবে, একদম নাইস। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় এখন জিনিসটা একটু ডিটেইলসে দেখানো দরকার। সো ডিটেইলসে দেখানোর আগে আমরা আমাদের স্টুডিওটা একটু দেখাবো, কারণ অনেকের ওই কোন জায়গায় শুট হয়, ফটোগ্রাফি কি হয়। বিদু ভাই একটু যদি দেখাতেন আমাদের স্টুডিওটা। আমি যে কোনো স্টুডিওতে যেটা হয় কি যে লাইট থাকে, সো এখানে আমরা দেখুন দুটো লাইট দেখতে পাচ্ছি। আর অলওয়েজ ইয়েস বিদু ভাই, সো যে কোনো স্টুডিওতে আসলে লাইট থাকে, এটা একদম অবভিয়াস। সো এখানে যেমন আমরা দুটো লাইট দেখতে পাচ্ছি, এখানে একটা আছে ওখানে একটা আছে। লাইটটাকে আমরা আমাদের পছন্দ মতো খেয়াল করে দেখুন, আমি যখন এখানে থাকছি তখন আমার ফেসে একরকম লাইট আছে, আমি যখন একটু দূরে দাঁড়াচ্ছি একরকম লাইট হচ্ছে। স্টুডিওতে কিন্তু আমরা আসলে এই কাজগুলো করে থাকি যে আমরা আমাদের পছন্দ মতো, ফটোগ্রাফার তার পছন্দ মতো আলোটা করে থাকে। অনেক সময় আমরা লাইটটাকে কিন্তু এইভাবেও ব্যবহার করি, তখন খেয়াল করে দেখুন আমার ফেসে কিন্তু আরেক রকমের লাইট হচ্ছে। আবার একটু দূর থেকে এই 45 ডিগ্রিতে করলে একরকমের লাইট হচ্ছে। আবার আপনি যদি দুষ্টাইম করে কাউকে ভুতুরে কোনো ইমেজ তৈরি করতে চান, লাইটটা কিন্তু নিচ থেকে দিয়ে দিতে পারেন, তখন হবে কি চোখের
চোখের নিচে দেখবেন যে গর্ত পড়েছে। আজকে আয়মানকে দিয়ে ক্যামেরাটা ট্রাই করতে পারি? হ্যাঁ। সো আমরা যেটা বলছিলাম যে আমরা স্টুডিওতে যখন আসলে ছবি তুলি, এছাড়া তো আমাদের বিভিন্ন রকমের প্রপস থাকে। ধরুন ওই সোফা থেকে আমরা এই পাশে চলে আসলাম, আমরা এই ভিন্ন ভিন্ন জিনিসগুলো করার চেষ্টা করি। স্টুডিওতে সাধারণত এরকম বিভিন্ন ব্যাকড্রপ থাকে। এই স্টুডিওটা একটু ভিন্ন, যেহেতু এখানে আয়মান সাধারণত ভিডিও বানিয়ে থাকে টেনিস স্কুলের জন্য, একরকমের ব্যাকড্রপ। কিন্তু আমাদের ফটো স্টুডিওতে আমরা ব্যাকড্রপ রাখি, তখন সেখানে আমি ধরুন আপনি লাল জামা পরে এসেছেন, তখন আমি চেষ্টা করবো যে একটা কন্ট্রাস্ট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। এরপর আমরা কিছু মিরর, কিছু প্রপস, কিছু ডিফারেন্ট চেয়ার রাখার চেষ্টা করি, যেন আসলে দিন শেষে আমরা ছবিটা আসলে তুলতে পারি। সো সুইচারটা বা আমি শাটার স্পিড নিয়ে কথাটা বলছি, আমি কি ল্যাপটপটা হাতে নিব না সুইচার? ওকে প্লিজ। ওকে, সো একটা জিনিস কিন্তু প্রথমে প্রশ্ন করা প্রয়োজন যে আমি আসলে এই ফটোগ্রাফিটা কেন করছি। কারণ আমার খেয়াল করে দেখবেন যে এই মুহূর্তে আসলে আমাদের সবার কেন জানি একটা ট্রেন্ডের প্রতি ঝোঁকার বিষয় থাকে। তাতে আমি দোষের কিছু বলছি না, কারণ আমি দুষ্টামি করে বলি যে ফটোগ্রাফিটা যদি আপনার পেশন হয় আমি বাড়িয়ে দিতে পারবো, এটা যদি আপনার মোহ হয় আমি ছুটাই দিতে পারবো। সো ফটোগ্রাফিটা হবে কি যে আমরা শুধুমাত্র আসলে বাইরে মানুষের ভালো জায়গাটা দেখছি, কিন্তু আপনি যদি আসলে এটার প্রতি পেশনেট হন, ভালো হয়, তখন কিন্তু আসলে আপনার আগ্রহটা, কষ্টটা আসলে তখন আসলে মানুষের কাছে মনে হবে না। আমাকে একটু দ্রুত স্কিপ যেতে হবে। এই কয়েকটা ছবি আমার কোনগুলো? এইটা তুলেছিলাম, আমি নিউজে কাজ করতাম। এটা ওই যে দুটো ট্রেনের মাঝখানে বাংলাদেশ রেলওয়ে নিয়ে একটা স্টোরি হচ্ছিল। হ্যাঁ, সো তখন আমি এই ছবিটা তুলেছিলাম। ফিচার তো এটা মানে ফিচারের জন্য একরকম ছবি তুলতাম, আমরা নিউজের জন্য একরকম ছবি তুলতাম। সো আপনি যখন আসলে কোনো কিছুকে ভালোবাসবেন তখন কিন্তু আসলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। কিরকম জানেন যে আমাকে কি বলছে যে এখন ট্রেন দুটো দাঁড়াবে, এখানে একটি লোক আমি শাটার স্পিডটা বাড়ালাম, তারপর ক্লিক করলাম, না হয় কি মন থেকে তখন মনে হয় যে কিছু একটা বোধহয় হতে যাচ্ছে। এবং আমি এই ছবিটা তোলার সময় দেখিও নি বাংলাদেশ রেলওয়ে নিয়ে একটা ফিচার হবে। আমার তখন রেলওয়ে নিয়ে কি কি মজার ছবি তোলা যায়, আমি তখন নিউজে চাকরি করি, ইংলিশ ডেইলি। সো তখন আমি এই ছবিটা না আনবো, আমি ঘুরতে 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 আমার মনে হচ্ছে যে কাভার করবে ম্যাগাজিনের একটা মজার ছবি তো আমার লাগবে, যে ছবিটা আমরা ইউজুয়ালি দেখি না। আমি কমলাপুরে গেলে তো রেলের ছবি একটা তুলতেই পারি। এটা বোঝার প্রয়োজন যে আমি যে ছবিটা তুলছি এই ছবিটা মানুষ কেন আসলে দেখবে, মানে লক্ষ ছবির ভিড়ে আমার ছবিটা কোথায় গেল। এই ছবিটা তখন আসলে আমি তুলতে তুলতে নারায়ণগঞ্জ চলে যাই, হঠাৎ করে দেখলাম একটা ট্রেন এসে দাঁড়ালো, কি যেন একটা হবে বলে মনে হলো, আমি জাস্ট না দেখে আমি ক্লিক করলাম, ছবিটা বাইরে। তো যাই হোক, ছবি তোলার জন্য ওই পেশেন্ট বা আগ্রহটা থাকতে হবে। একই সাথে সাবধান হওয়াটা কিন্তু খুব জরুরি। আমি যখন এটা আমার বাসার কাছে আগুন লাগে বস্তিতে, আমি তো কিছু না বুঝে দৌড় দিয়ে চলে গেলাম। আসার পর দেখলাম যে ছবি আছে কিন্তু আমার পকেটে মোবাইল না। সো ফটোগ্রাফার হতে হলে কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে টেকনিক্সের পাশাপাশি। ধরুন আপনি নববর্ষে আপনি এইবার ঠিক করলেন যে আপনি পয়লা বৈশাখে ছবি তুলতে চারুকলা যাবেন, আপনি এই ভিডিও দেখে আপনি উদ্বুদ্ধ, 14 তারিখে ইভেন্ট, রাইট? সো আপনাকে আগে একটু স্টাডি করার বিষয় আছে যে ওখানে ওই দিন কি কি হবে। আপনি যদি একটু গুগল করেন, আগের ইভেন্ট গুলো দেখেন, ওখানে প্রচুর লোক, তাহলে ওই দিন আপনি খুব নতুন একটি জুতো কিনে আপনি সেই জুতো পরে আপনি ছবি তুলতে চলে যাবেন। কি হবে, একটু পরে আপনি তো আর হাঁটতে পারবেন না, রাইট? আপনি যখন দেখবেন যে না এটা খুব ক্রাউডেড জায়গা, তার মানে আমাকে জিনিসপত্র কম রাখতে হবে, আমি হাঁটার সময় ভেজাল কম হবে, এবং আপনার ড্রেস আপটা এমন কিছু দেবে যেটা আপনার জন্য কমফোর্টেবল। টি শার্ট বেটার হবে রেদার দেন একটা চিকি ওই পার্টি জামা চেয়ে ছোট পানির বোতল রাখা। সবগুলো জিনিসও কিন্তু ফটোগ্রাফির জন্য মাথায় রাখতে হবে যেন আপনি কমফোর্ট জোনে থাকে। যেমন আমি সাধারণত যখন আমরা আউটিং এ যাই, বাইরে কোথাও ছবি তুলছি, আমরা কিন্তু স্যান্ডেল পরি না। আচ্ছা, আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন একটা শু পরছেন বা কেটস টাইপের কিছু পরছেন, কনভার্স টাইপের কিছু পরছেন, তখন কিন্তু সেটা আপনাকে হেল্প করবে হাঁটতে। আপনি যে ফোল্ড করে ছবি তুলছেন হবে না, কিন্তু আপনি স্যান্ডেল পরে যাচ্ছেন, খুব পার্ট মেরে যাচ্ছেন, পিছন থেকে একজনের পায়ে পাড়া বললো, কি হবে আপনার স্যান্ডেল তো নাই, এবার ছবি তুলবেন না, এই স্যান্ডেলের জন্য মুখে বুঝতে যাবে। বাট আছে এটা মজা কেন জানেন, আমি আজকে এরকম সুন্দর করে স্যুট বুট পরে আসছি না, উপরে স্যুট বুট সবই আছে কিন্তু নিচে চাম্পল, যখন যেটা দরকার হয় সেটাই যাই হোক, যখন যেটা দরকার হয়। সো আমরা এখন একটু শাটার স্পিড অ্যাপারচার নিয়ে কথা বলছিলাম, তো আমি ওই জায়গাটাতে একটু আসি যে প্রথমে তো বললাম এটা যে আসলে কি ক্যামেরা দিয়ে ছবিটা তোলা উচিত, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো তখন আমি তো বললাম যে আসলে ক্যামেরাটা আসলে কোনো ইস্যু হতে পারে না, কোন ব্র্যান্ডের ক্যামেরাটা কিনবো তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট আসলে হবে, ইম্পর্টেন্ট হবে যে আমি কি করছি। কারণ খেয়াল করে দেখুন, আপনি যত বেশি আসলে প্রশ্ন চাও, কিন্তু একটা জুম লেন্স আছে, আমার তো একটা লম্বা লেন্স নেই। আচ্ছা ধরেন বিতর্কের কিন্তু আসলে কোনো শেষ নেই, এখন কিনবো না ক্যানন কিনবো, প্রাইম কিনবো না জুম কিনবো, ও আচ্ছা আচ্ছা আয়মান আর বিতর্ক ভাই তো ম্যাক দিয়ে ছবি এডিট করে, এই জন্য ছবি ভালো হয়, আমার তো অন্য আমার ভালো হয় না। আলটিমেটলি কি হচ্ছে, আমি শুধুমাত্র বারবার আসলে এক্সকিউজটা কাকে করছি, নিজেকে করছি, আমি পারছি না আমি করছি।
সো এই জায়গা থেকে বেরোয় আসতে হবে যে ফটোগ্রাফিটা জাস্ট একটা সিস্টেম যেটা আমার জন্য কাজ করছে, ক্যামেরাটা একটা সিস্টেম যেটা আমার জন্য কাজ করছে। কোনো কিছু আসলে অন্য কিছু হতে পারে না। যেমন আমি মডেলের নাম বলছি না, এটা খুব একটা সিম্পল ক্যামেরা দিয়ে ছবি তোলা, কিন্তু ছবিটা কি কোনো অসুবিধা আছে না? সো সেটাই আমি বলছি, সিম্পলি হ্যাভিং দ্য মোস্ট এক্সপেন্সিভ টুলস উইল নট মেক ইউ এ ফেবুলাস ফটোগ্রাফার। তাহলে সবাই কিন্তু একটা দামি ক্যামেরা কিনে ভালো ফটোগ্রাফার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, আমার এই ছবিগুলো কেমন বলেন চলে? হ্যাঁ আচ্ছা, এটা কেমন? নাইস। এটা কেমন? এটা সুন্দর। আচ্ছা, এই ছবিগুলো আমি মোবাইল দিয়ে তুলছি, কোনো অসুবিধা আছে না? আমি মনে প্রাণে বিশ্বাস করি আসলে যে কোনো ডিভাইস দিয়ে ছবি তোলা যায়। ধরেন এই গল্পটা বলি, আমি তখন সিঙ্গাপুরে একটা শুটে, হ্যাঁ এটা একটু হাইটটা একটু বাড়ানো আর কাছে নিয়ে আসলে মনে হয় অনেক ওকে, হ্যাঁ আওয়াজটা শুনতে পাচ্ছেন আমাদের। আবার একটু আমি চেষ্টা করছি একটু উপরে করে যতটুকু জোরে বলা সম্ভব। দিয়ে যদি উপরে দিয়ে দেয়, কেউ কি আমাদেরকে কনফার্ম করতে পারে যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, সো আমাদেরকে একটু কমেন্টে জানানো যায় যে আমাদের কথাটা শোনা যাচ্ছে কিনা। এখন আমাদের কমেন্টে লোকজন বলা শুরু করবে আর কি। শামস, ওখান থেকে একটা জিনিস যে ওই ইয়েটা রেখে দিলে এখানে হয়ে যাবে কি মনে করতেছি। সো আমরা একটু ওয়েট করে আমরা দেখি যে কমেন্টে দেখা যাচ্ছে মানে শোনা যাচ্ছে কিনা আওয়াজের এই জিনিসটা। এই যে মাত্র একজন বলেছে মোবাইল ফটোগ্রাফির ব্যাপারে কিছু বলেন। ফারহান, আপনার জন্য মোবাইল নিয়ে কথা বলছি। এই যে অনেকে কিন্তু মোবাইল নিয়ে কথা বলছে, আমরা আসছি মোবাইলের সলিউশন নিয়ে আসছি। হ্যাঁ, সাইফুল ইসলাম বলছে পারফেক্ট। সাদিয়া ইয়াসমিন বলছে শোনা যাচ্ছে। সাদিয়া ইয়াসমিন আজকে আমাদেরকে খুব সুন্দর একটা গিফট বানিয়ে দিয়েছে 10 মিনিট স্কুলের জন্য। সাদিয়া ইয়াসমিন অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সাবরিনা বলছে সাউন্ড ভালোই। আনিকা নীলা বলছে ইয়েস পারফেক্ট। আনিকা নীলা আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর, সে ক্লাসে রেগুলারলি। আমি সাধারণত খুব দ্রুত কথা বলি। হ্যাঁ, সবাই কি আমার কথা ধরতে পারছে? ও আচ্ছা, হ্যাঁ আপনাদের ফাস্ট কথা, আমি টু ফাস্ট, অনেক ফাস্ট কথা বলেন, এটার কারণে অনেক সময় হয়তো সমস্যা হতে পারে না। কারণ সবাই শোনা যাচ্ছে বলছে। কৌশিক সরকার বলে শোনা যাচ্ছে, অভিজিৎ চুয়া বলছে হ্যাঁ শোনা যাচ্ছে, গোলাম মির্জা বলছে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট ঠিক আছে। অনেকে হয়তো হালকা ক্ল্যারিটির অভাব লাগতে পারে, তারা প্লিজ একটু যদি হেডফোন ইউজ করো তাহলে একদম প্রপারলি শোনা যাবে। পারফেক্ট। ক্যামেরা ভালোভাবে থাকছে না, ক্যামেরা আই গেস এখন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এই তো ডান। অনেক বলেছে খুব বেশি জোরে শোনা যাচ্ছে। আরো জোরে শোনা যায়, অসুবিধা নেই ভাই, জোরে বল। সো আমি যে গল্পটা বলছিলাম যে আমি সিঙ্গাপুরে একটা শুটে গিয়েছি, প্রফেশনাল শুটে। আমাদের পুরনো ঢাকাতে দেখুন ছোট ছোট প্যাসেজ থাকে না, ছোট ছোট প্যাসেজ। সিঙ্গাপুরে একটা ছোট প্যাসেজ। সো জাস্ট বোঝানোর জন্য বলছি, ছোট প্যাসেজ হয় কি ওয়াইড লেন্স দিয়ে ছবি তুলতে হয়, না হলে আসলে ওই যে ছোট জায়গায় বড় জিনিস মানে ওখানে লম্বা লেন্স দিয়ে ছবি তোলা যায় না। আচ্ছা, তো আমার দুটো ক্যামেরা দুটো লেন্স ছিল, একটা টেলি লেন্স একটা ওয়াইড লেন্স। সামহাও আমি ছবি তোলার প্রতি এত বেশি ঢুকে গিয়েছিলাম, আমরা একটা জায়গায় ছবি তুলছিলাম, সরি বেল্টটা তো আমার এখানে লাগানো ছিল, আমি যখন উঠে দাঁড়াই বেল্টটা খুলে যায় এবং আমার চোখের সামনে যখন দাঁড়াই, যেহেতু বেল্টটা ছিল না, ক্যামেরাটা চোখের সামনে পড়ে আমার লেন্সটা ভেঙে গেল, ওয়াইড লেন্সটা ভেঙে গেল। আমি তো এখন কি করবো, সিঙ্গাপুরে, হ্যাঁ আমি কি আমার কোনো বন্ধুকে ফোন করে তো বললো হচ্ছে না মামা তাদের ক্যামেরাটা নিয়ে আসো বা লেন্স নিয়ে আসো। আমি যেটা করলাম তখনই এই ছোট প্যাসেজটার মধ্যে দিয়ে ছবি তুলতে হবে। আমি খুব মন খারাপ না করে, মনের দুঃখে বনে না গিয়ে আমি আমার ফোনটি ব্যবহার বের করে ছোট্ট করে একটা ছবি দিলাম। হ্যাঁ ডেফিনেটলি এই ছবিটাতে কিছু লিমিটেশন আছে, মোবাইল তোলার কারণে আমি হয়তো এক্সপোজারটা 100% কন্ট্রোল করতে পারি, কথা কিন্তু না থাকার চেয়ে তো থাকা ভালো। এই ছবিটা কিন্তু আমি বিশ্বাস করি যে আমি ডিএসএলআর তুললে একই রকম ভাবে তুলতাম। এবং মজার বিষয় হয়েছে কি, একবার আমি ওই যে প্রথম আলো কিশোর আলোতে বাচ্চাদের জন্য একটা ম্যাগাজিন বের হয়, ওখানে আমাকে বললো যে আপনি মোবাইল দিয়ে ছবি তোলার জন্য একটা লিখেন। আমি এই ছবিগুলো দিলাম, আমাকে এডিটর ভদ্রলোক বললেন যে ভাইয়া এই ছবিগুলো কি আসলে আপনি মোবাইল দিয়ে তুলেছেন? দেখেন আমার কিন্তু চাকরি থাকবে না, মজা করে বলছে। আমি বলছি না ভাই আমার মোবাইল দিয়ে তুলেছি, আমার কাছে ছবিগুলো আছে। দেখেন ডেফিনেটলি মোবাইলেরও কিছু লিমিটেশন আছে। আমাদের ব্লগেও একটু এই টাইপের লেখা দেন না আমাদেরকে, ঠিক আছে? মানুষজনকে একটু লাইভে ভাবে বলে বসলে তো না বলে, ঠিক আছে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আমি করলাম কি, লিখা দিলাম যে মোবাইলের ছবি তুলি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি দেখেন আমার যে আসলে ভালো ছবি তুলতে চায় কোনো কিছুই বাধা হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু লিমিটেশন আছে, সেটা মাথায় রেখে আমি তুললাম, অসুবিধাটা কোথায়? আচ্ছা এটা বোধহয় ব্যাটারিটা লো, এটা চার্জারটা লাগবে এনিওয়ে। সো আমরা কথা বলছিলাম যে ক্যামেরাটা কোনো ইম্পর্টেন্ট, এটা আবারও কেন রিপিট করছি, আমার প্রচুর বন্ধু আছে আমার, আমি এখন যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়া হয়, ওরা মনটা আগেই খারাপ করে ফেলে আমাকে দিয়ে হবে না, কেন তোমার দিয়ে হবে না? ভাই আমার একটা ভালো ক্যামেরা নেই। প্রথম কথাটা দেখেন, শাটার অ্যাপারচার টেকনিক্স, ট্রাস্ট মি আমার, এই যে আমরা যেভাবে শুরু করছি আমি 4-5টা ক্লাসে সবাইকে শিখে দিতে পারবো, কিন্তু যে জিনিসটা আসলে মানে শেখাতে কঠিন সেটা হচ্ছে নিজের সাথে বোঝাপড়া। আমাকে দিয়ে হবে, হইতেই হবে, কেন হবে না?
সেই কারণে বারবার বলছি এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ যে এটা আসলে আপনার ক্যামেরাটা আসলে একটা ডিভাইস যেটা আপনাকে হেল্প করবে, কিন্তু এটা কখনোই আপনাকে ভালো ফটোগ্রাফার বানিয়ে দিবে না। রাইট। সো যারা যারা নতুন ক্যামেরা কেনার প্ল্যান করছেন, দুটো জিনিস মাথায় রাখতে পারেন। একটা হলো যে আমার প্রয়োজনটা কি, আমার বাজেটটা কি। একবার আমার এক স্টুডেন্ট ফোন করে বললো, প্রীত ভাই ওই মডেলের একটা ক্যামেরা কিনে ফেলছি। আমি বলছি, এটা তো খুবই খারাপ ক্যামেরা, তুমি কেন কিনছো? বলতেছে যে না, ওই যে আপনি ওই ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করেন। আমি বলছি, তোমার প্রয়োজন আর আমার প্রয়োজন তো কখনো এক হবে না। ধরেন না, আপনি বার্ড ফটোগ্রাফি করবেন আর আমি কমার্শিয়াল ফটোগ্রাফি করি বা স্ট্রিট ফটোগ্রাফি করি, আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন কি? আপনার খিদা আমার খিদা কি এক না। এটা তারা করে যাদের আসলে ভেতরে লেখাপড়াটা কম, দেখে হয়তো এটা করছে, দুম করে গিয়ে আরেকজনকে দেখে করছে। আমি সবাইকে বলবো আজকে থেকে কাউকে কপি পেস্ট করার দরকার না। আচ্ছা উনি এই ক্যামেরাটা ছবি দিলেন, আচ্ছা উনি লেন্সটা ছবি দিলেন, না। আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন কখনোই এক না। সে কারণে সেই জিনিসটাতে জানতে হবে। আমরা একটু করে, যেহেতু আমরা এসএলআর ডিএসএলআর এই শব্দটা বারবার শুনি, আমাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন যে এসএলআর মানে কি। আচ্ছা, এসএলআর মানে হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। আচ্ছা, আমরা এই যে আলোটার যে বলছিলাম, আলোটা খেলা করে কি হচ্ছে, একটা সিঙ্গেল লেন্স, রাইট? এটা একটা সিঙ্গেল লেন্স, এটা দিয়ে আলোটা পাস করছে, সিঙ্গেল লেন্স রিফ্লেক্স হচ্ছে। শব্দটা আবার বলছে রিফ্লেক্স হবে। আমি প্রায় মানুষজন এটা ভুল করে রিফ্লেক্টর বলে ফেলে, যেহেতু ফটোগ্রাফির সাথে রিফ্লেক্টর শব্দটা আছে, সেটা রিফ্লেক্স হবে। আর ডিএসএলআর আসার কারণে, মানে ডিজিটাল আসার কারণে এটার সাথে শুধু ডি যুক্ত হয়েছে। ডি মানে ডিজিটাল। আচ্ছা, সো ডিএসএলআর মানে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। সো আপনি এখন থেকে কি হবে, কোন ফটোগ্রাফি আড্ডায় বলতে পারবেন, আচ্ছা এত যে ডিএসএলআর করছো মানে জানো তো না। আই এম জাস্ট কিডিং। আচ্ছা, একজনের মধ্যে প্রশ্ন করেছে, আমি দেখলাম যে মিররলেস কনসেপ্টটা নিয়ে বলুন। খেয়াল করে দেখবেন, আমরা যখন আসলে পুরোনো ক্যামেরাগুলো বা ডিএসএলআর ব্যবহার করতাম, মিররলেস হচ্ছে নেক্সট টেকনোলজি। ওই মিররটা আসলে থাকে না। আমাকে ওই আমার ক্যামেরাটা একটু দিবেন, তাহলে আমি দেখিয়ে দিতে পারি যে আমার এটা মিররলেস। সো এই মিররটা আমরা যখন আসলে ডিএসএলআর দিয়ে ছবি তুলতাম, এটা একটা মিররের মতো থাকতো। মিররটাতে কি হতো, একটা উল্টো প্রতিবিম্ব হয়ে এইভাবে আসলে মানুষের ছবিটা স্টোর হতো। আমি যার ছবি তুলছি এভাবে উল্টো প্রতিবিম্ব হয়ে সেন্সরে বা ফিল্মে হোয়াটএভার স্টোর হতো। আমরা যারা মিররলেসে ছবি তুলি, খেয়াল করে দেখেন এখানে কোনো মিরর নেই, ডিরেক্ট সেন্সর। থ্রু দ্য সেন্সর ছবি তুলি। এটাকে এই ধরনের ক্যামেরাগুলোকে বলছে মিররলেস। এবং নেক্সট টেকনোলজিটা হচ্ছে মিররলেস। আগে পরে খেয়াল করে দেখবেন যে সবাই মিররলেসে চলে যাচ্ছে। আচ্ছা, এবং মিররলেস হবে নেক্সট গিগ। এনিওয়ে, সো এই যেহেতু প্রশ্ন এসেছিল একটা, আমি দেখে ফেললাম মাঝখান দিয়ে, আমি মিররলেসের কথাটা বললাম। এছাড়া আমি অনেককে এখন তো আসলে ডিজিটাল এটা করতে অনেক কি বলি যে কে কে ক্যামেরা ধরে দেখেন নাই। হ্যাঁ, ধরেন আপনি বললেন যে আমি ক্যামেরা ধরে দেখি না, ধরেন এই যে ধরে দেখলেন, দিয়ে দেন। এই ডিএসএলআর বা ক্যামেরা যখনই আমি হাতে নিব, এইভাবে বিভিন্ন ধরনের আসলে অপশন থাকছে। কি হয়, কন্ট্রোল বাটন, শাটার রিলিজ, লেন্স মাউন্ট, হট শু। আমি এখন এগুলো বলে দিলেও না ওরা মনে রাখতে পারবে। তার চাইতে বরং আমি বলবো, ওই যে মোবাইলে যেভাবে শর্টকাট কি জানেন, মোবাইলে কিভাবে সাউন্ড বাড়াতে হয় জানেন, গাইতে গাইতে গায়। অ্যাবসলিউটলি, এটা একটু করেন। আপনি খেয়াল করে দেখেন, এটা এমন একটা সিস্টেম, আপনি কিন্তু কোনো কিছু ডিলিট করে দিতে পারবেন না। এটা কম্পিউটারে ফাইল না যাচ্ছে, আমি ভুলে ডিলিট করে দিচ্ছি। আপনি চেক করতে পারেন কি হয়, আছে এটা দিলে কি হয়, ওটা শাটার রিলিজ কিচ্ছু হবে না। সো আপনি হোক আপনার মোবাইলের ক্যামেরা, হোক আপনার ডিএসএলআর, হোক আপনার মিররলেস, ওর সাথে একটু প্রেম বাড়াতে হবে, ওর সাথে একটু ভালোবাসা বাড়াতে হবে। এটা আপনি একটা উক্তি দিয়ে দেন যে ভালো ফটোগ্রাফার হতে হলে আপনার মোবাইলের সাথে প্রেম করতে হবে। অসাধারণ, প্রেম বাড়াতে হবে, ভিতরে যা টোটাল। ঠিক আছে, ভবিষ্যতে আপনার যে ছবির সাথে যে যায় না ভাই, ফটোগুলো যাবে। ঠিক আছে। ও, ছবি তোলার জন্য আমরা একটা কথা বলি, এটা বলতে পরের স্লাইডে আসবে। সেফ থাকতে হবে। আচ্ছা, নিরাপদে ছবি তুলুন, #প্রিতরেজা। নিরাপদে ছবি তোলা মানে কি, নিরাপদ মানে কি সেফ। তাহলে সেফে দেখেন এস, এস মানে কি, কি শাটার। আচ্ছা, আচ্ছা, এ অ্যাপারচার, ইউ গট ইট। আচ্ছা, এরপর কি, এফ, এফ, এফ মানে হচ্ছে ফোকাস, ফোকাস করতে। আচ্ছা, এরপর হচ্ছে কি থাকলো, এক্সপোজার। ই মানে হচ্ছে আসলে এক্সপোজার, এটা হবে ইমালশন বা আইএসও। আচ্ছা, সো আসলে আমরা যখন ফিল্মে ছবি তুলতাম তখন এটাকে আসলে আইএসও না বলে আমরা ইমালশন বলতাম। সো ওই জায়গাটা, তাহলে এখন থেকে সেফ। আপনারা যারা ভালো ছবি তুলতে চান কি করতে হবে, সেফ থাকতে হবে। হ্যাঁ, নিরাপদ থাকতে হবে। নিরাপদ থাকার জন্য শাটারটা চেক করুন, অ্যাপারচারটা চেক করুন, আইএসওটা চেক করুন এবং ফোকাস করুন। বুঝতে পারছি। সো তখনই আপনি সেট, অল সেট। নিরাপদে ছবি তুলুন, #প্রিতরেজা। আচ্ছা, এই যে বলছিলাম আমরা ক্যামেরাতে এই ধরনের কিছু মোড থাকে, রাইট? যে এই যে পি, আমরা দেখুন এই যে আইএসও নিয়ে কথা বলে ফেলেছি, আমরা যে এক্সপোজার নিয়ে কথা বললাম, আমরা এই যে সঠিক একটা ছবি তুলতে হবে, যখন এটা 0-তে থাকে তখন সাধারণত বলা হয় যে এটা সঠিক থাকে। কিন্তু এটা অনেক সময় ওভার আন্ডার হতে পারে, টেনশন করার কিছু। আর আজকে থেকে পি বাদ দিয়ে আমরা সব কি হয়ে যাবো, এম হয়ে যাবো। আচ্ছা, একটু করে রিপিট করি, কারণ প্রথম দিকে একটু সাউন্ডের সমস্যা ছিল। অ্যাপারচার নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যাপারচারটা হচ্ছে আসলে মানুষের চোখের সাথে মিল রেখে আসলে লেন্সের চোখ তৈরি করেছে। সো আমরা বলছি যে লেন্সের চোখ যখন ছোট হয়ে যাচ্ছে, আলো কম প্রবেশ করছে, বড় হয়ে গেলে বেশি পরিমাণে আলো প্রবেশ করছে। এটা হলো যখন অনেক বেশি আলো থাকে, রাইট। এটা হলো যে সূর্যের আলোতে গেলে কিন্তু এই যে ঠিক এই জিনিসটা করে। সবসময় মাথায় রাখবেন, অ্যাপারচার ভুল হবে না। যখন আপনি
মানুষের চোখের সাথে মিল রেখে লেন্সের চোখ তৈরি করছে। তখন দেখেন আপনার এই যে চোখ ছোট হয়ে আসছে, চোখ বড় হয়ে আসছে। সো এই বিষয়টা মাথায় রাখলে লেন্সটা কোনোদিন ভুল হবে না। ফটোগ্রাফির ভাষায় ওই যে চোখ ছোট বড়টাকে এইভাবে আমরা বলছি। অ্যাপারচারটাকে সাধারণত এফ দিয়ে বোঝানো হয়, এবং যখন আমরা আসলে চোখ ছোট করে ফেলছি তখন আসলে সংখ্যার দিক থেকে বড় হয়, 22 বা 60 বা 11 8। যখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে তখন আসলে সংখ্যা ছোট আসছে, তার মানে আসলে আমি লেন্সটাকে অনেক বড় করে দিয়েছি। বুঝতে পেরেছি। অ্যাপারচার নিয়ে কি আর কিছু বলা দরকার? না, আমরা ওখানে যেহেতু রিপিট করেছি, এখানে জাস্ট একটা স্লাইড করে দিলাম আর কি, আরেকবার রিপিট করে দিলাম আর কি। আর এরপর আমরা কি বলছিলাম? শাটার। সো এইভাবে ক্যামেরাতে কিন্তু এরকম যে 50 60 30 40 এরকম একটা বলে থাকে, রাইট? আমরা বলেছি শাটার যখন আমরা 60 বলছি বা 30 বলছি বা 5000 বলছি, 1 সেকেন্ডের ভাগের 1 ভাগ সময় শাটারটা অন অফ হয়। তাহলে এখানে কেন এক নাই বলেন তো? 1 সেকেন্ড ধরে যেহেতু সবগুলোতে একের ব্যাপারটা কমন ছিল, 1/1 1/30 1/40, সো একটা উঠেছে। সো আপনি যখন 60 দেখছেন বা 80 দেখছেন, আসলে 1 সেকেন্ডের 1/80 মানে 80 ভাগের 1 ভাগ সময় আসলে ছবিটা শাটারটাকে ডাউন করা হয়েছিল। সো এইটা খুব সহজ ফটোগ্রাফির ভাষায়, এই যে 8 2 1 একই জায়গায়, মানে ধরুন এটা শিশু পার্কে যদি এই ছবিটা হয়, আমি একটু পানি খেতে পারি? শিশু পার্কে যদি এই ছবিটা হয়, সাধারণত চোখে আমরা যা দেখি, দেখুন 1/120 মানে শাটার স্পিড 120 ছিল, তাই হয়েছে। ওইখানে যদি আমরা একটু মানে একটু বেশি সময় ধরে আলোটা করি, তখন হয় কি যে এখন দেখুন একটা মোশন তৈরি হয়েছে। সো ওই যে আমি বলছি না যে আমি ফটোগ্রাফার, আমি সিদ্ধান্ত নিব ছবি কালো হবে না সাদা হবে, আমি সিদ্ধান্ত নিব ছবি মানে খোলা হবে না পরিষ্কার হবে, কে সিদ্ধান্ত নিবে? সো যেহেতু আমি সিদ্ধান্ত নিব, এই যে তখনই আসলে আমি শাটার স্পিড কন্ট্রোল করে এই ছবিটা বুঝতে পেরেছি। খেয়াল করে দেখবেন প্রায় সময় অনেকে বলে, যারা নতুন ফটোগ্রাফি করছেন, ভাই আমার ছবিটা না একটু কেমন জানি এরকম সেই কি হয়ে গেল, ভাই আমার ছবিটা এরকম শক্ত হয়ে গেল। আজকে থেকে এটা হচ্ছে ছবি শক্ত মানে এই যে কাপড় কেটে গেল, আবার বলে যে ভাই এই সাবজেক্টটা দেখেন একটু কেমন জানি শক্তপোক্ত হয়ে গেল। What I want to mean যে আজকে থেকে যা কিছু করবো, আলো বাড়বে বা কমবে, ছবিটা শেক হবে বা এই যে এরকম শক্ত হয়ে যাবে, whatever it is, আজকে থেকে আমরা করবো। বুঝতে পেরেছি। এই ইজি জিনিসপত্র ভিতরে তো ভাই আমি কালকে থেকে ভালো ছবি তোলা শুরু করে দেবো। অ্যাবসলিউটলি। দুটো বিষয় হতে পারে, এখন হতে পারে যে যারা শুনছে তারা খুব মেধাবী, আর হতে পারে যিনি বলছেন তিনিও হালকা মেধাবী। I'm just kidding. So, আমরা আইএসও নিয়ে কথা বলছিলাম যে এটা আসলে আলো গ্রহণ করার ক্ষমতা আইএসও দিয়ে প্রকাশ করা হয়। খেয়াল করে দেখুন, আমরা যখন 100 থেকে 400 তে যাচ্ছি, আলো নেওয়ার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, কিন্তু একই সাথে কি অসুবিধা হচ্ছে? নয়েজ চলে আসে, দানা দানা যাচ্ছে। আমি যখন আমার এই ছোট এলসিডি তে দেখি, তখন কিন্তু আমি এটা বুঝতে পারি না। যখন আমি এটা এসে আমার বাসার কম্পিউটারে দেখি, তখন এটা আমি বড় দেখি, তখন আসলে ছোট ছোট করে এটা বুঝতে পারি। আরো বুঝতে পারি যখন আমি ল্যাবে গিয়ে একটু আরেকটু বড় সাইজের ছবি প্রিন্ট করতে চাই। সবসময় চেষ্টা করা উচিত যে আইএসওটাকে কম রাখা যায়। এখন কোন কারণে আপনি এমন একটা অন্ধকার জায়গায় কোন একটা সেলিব্রিটির সাথে আপনার দুম করে দেখা গেল, আপনি খুব করে সাথে একটা ছবি, কিন্তু ওই যে পৃথিবী ভাই বলছে আইএসও তো বাড়ানো যাবে, গেইন আসবে, আপনি 100 থেকে আর 400 তে যাচ্ছেন না, 800 তে যাচ্ছেন না, ছবিটা তো দেখাই যাচ্ছে না। তার চাইতে ভালো যে এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে। পরের ছবিটা দেখলে আরো ক্লিয়ার বুঝে গেল। খেয়াল করে দেখুন, 200 তে এই আলো, 400 দিলাম আলো বেড়ে গেল, 800 দিলাম আরো আলো বেড়ে গেল, 1600 তে আরো বেড়ে গেল। এটা আমার সিদ্ধান্ত, আসলে আমি কতটুকু আইএসও বাড়াবো কমাবো কিনা, প্রয়োজন কি প্রয়োজন, এই হচ্ছে বিষয়। ওয়েল, আমরা কি এরপরে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে কখনো কি এমন হয়েছে আপনার, বা আপনাকে বলছি, কখনো আপনার এমন হয়েছে আপনার বন্ধুর একটা ছবি তুলতে গিয়েছেন, ধরুন টিএসসি তে বা আপনার বিশ্ববিদ্যালয়ের সামনে, তো আপনি ছবিটা তুলতে চান এমন ভাবে যে আপনার বন্ধুকে শুধু পরিষ্কার দেখা যাবে, পিছনে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। মানে এটা সবাই চাই, আমি চাই যে এখন আমার ছবিটা পরিষ্কার দেখা যাবে, আই মান ব্লার হয়ে যাবে। আচ্ছা, এখন কিন্তু সমস্যা কি, আমরা ভালো ছবি মানে কিন্তু এটাই বুঝি, এখন সামনে আমাদের সুন্দর দেখা যাবে, পিছে গাছপালা সবুজ ব্লার থাকবে। এখন সমস্যাটা হলো, আপনি আপনার বন্ধুকে খুব করে হ্যাপি পার্টে গিয়ে বললেন যে আমি এটা করে দিচ্ছি, এটা এরকম একটা ছবি হবে, কিন্তু আপনি ছবিটা তোলার পরে পেছনে ওই যে বাদাম বিক্রি করতেছে, ওই যে পিছনে একজন নাক চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, সেটা থেকে শুরু করে সবকিছু চলে আসে। এই বিষয়টা আজকে থেকে আর হবে না। কিভাবে হবে না, কেন হবে না, এই জিনিসটা যে ভদ্রলোক ডিল করে, সেটা চলুন আমরা জেনে নিই। এই জিনিসটাকে আমরা বলছি ডেপথ অফ ফিল্ড। আচ্ছা, একটা ছবিতে কতটুকু জায়গা, ডেপথ অফ ফিল্ড মানে কি, মানে ফিল্ডের কতটুকু পর্যন্ত দেখা যায়, গভীরতা দেখা যায়, রাইট? ওই যে কমন সেন্স থাকলে হবে ফটোগ্রাফি বুঝেন, আমি এটা দেখে বুঝছি। ডেপথ অফ ফিল্ড মানে একটা ছবি আসলে কতটুকু গভীর, গভীর মানে কি ফটোগ্রাফির ভাষায় সেটা আসলে কতটুকু পরিষ্কার দেখা যায়। কিওয়ার্ডটা কি, পরিষ্কার, সেরকম পরিষ্কার, কতটুকু জায়গা জুড়ে সেরকম পরিষ্কার দেখা যায়। সো আমি আগে দুটো চেয়ে যাবে এরকম, একটা জায়গা জুড়ে ছোট্ট জায়গা জুড়ে পরিষ্কার থাকবে, আমার বন্ধুকে ছাড়া পেছনে কিছু দেখা যাবে, ব্লার থাকবে। কিন্তু আমি ছবিটা তুলে দেওয়ার সময় বন্ধুকে তো দেখা যায়, পিছনে বাদাম দেখা যায়, সবকিছু দেখা যায়। আজকে থেকে এটা হবে না, কারণ এতদিন এটা ওই যে প্রোগ্রাম মোডে হয়ে যেত। আজকে থেকে এটা আমরা ম্যানুয়ালি করবো। আপনি যখন কোন একটা ছোট্ট জায়গায়
হ্যাঁ। পরিষ্কার রাখতে চান, বাকি জায়গাটা জুড়ে আসলে আপনি চান না যে হ্যাঁ। গভীরতার কম হবে, তখন আসলে আপনাকে একটা ছোট সংখ্যার অ্যাপারচার ব্যবহার করতে হবে। হ্যাঁ। সো আপনি যদি অ্যাপারচারটা 2, 2.8, 3.2 ব্যবহার করেন, সংখ্যা কম ব্যবহার করেন, তখন অল্প জায়গা জুড়ে ফোকাস থাকে। আপনি যদি সংখ্যাটাকে বাড়িয়ে দেন, আমার অ্যাপারচার 16, আমার অ্যাপারচার 11, তখন আপনি কি বড় জায়গা জুড়ে পরিষ্কার হয়ে যাবে। সো এটা একটা উপায় যে আজকে থেকে আপনি অ্যাপারচার কন্ট্রোলের মাধ্যমে এটা করতে পারেন। দুটো ছবি দেখেন, এই প্রথম ছবিটা খেয়াল করে আমার ডান পাশে, প্রথম ছবিটা খেয়াল করে দেখেন যে 3 জনের মধ্যে একজনকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে, অল্প জায়গা জুড়ে পরিষ্কার দেখা যাচ্ছে। আরেকটা ছবি দেখি ডান পাশে, এই ছবিটাতে মোটামুটি 3 জনকেই পরিষ্কার দেখা যাচ্ছে। খেয়াল করে দেখুন একই জায়গা, সব একই, সবকিছু কি, শুধুমাত্র আপনার লেন্সের এই ব্যবহারটার জন্য, আপনার এই যে অ্যাপারচারের ব্যবহারটার জন্য দুটো ছবি হয়ে গেছে। আপনি ছবি তুলতে চান এরকম, এইটাতে খালি এইটুকু হলো ডেপথ, আর আপনি ছবিটা তুলে ফেলেন এরকম, আর হ্যাঁ পুরোটা হলো ডেপথ। হ্যাঁ, এই যে পুরোটা ডেপথ অফ ফিল্ড। সো ব্রিলিয়ান্ট, ছয় আর বক হবে না। আম দ্য ফটোগ্রাফার, আইল টেক দ্য ডিসিশন যে কাকে দেখাবো কাকে দেখাবো, সেইটা নির্ধারণ করে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে অ্যাপারচার। তাহলে আমরা জানলাম অ্যাপারচার আলো বাড়ানো কমানোর পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ও আসলে এই কতটুকু জায়গা পরিষ্কার দেখা যাবে সেই জিনিসটা নির্ধারণ করে। সহজ না বলেন? ফটোগ্রাফির মতো সহজ কিছু নেই, শুধু আপনি আসলে এটাকে ভালোবাসেন কিনা, আপনি বুঝতে পারেন কিনা। আমার কালকে থেকে আমি ক্লাস শুরু করে দিই। একদম 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 কোনো বিষয় না। আমি নিশ্চিত যে আমার ক্লাস নিলে এটা আরো অনেক সুন্দর হবে। ও এত সুন্দর করে কথা বলে, আরো মজা দিয়ে মাঝে মধ্যে দিচ্ছে একটা ভুল হয়ে যাবে। না না, দ্যাটস ওকে, নাম্বার কমেন্টটা ওটা দেখে আবার আমি কমেন্ট করবো, আয়মান হয়েছে কি আসলে আরেকটু কিন্তু জানার বিষয় আছে। গুণী মানুষ। সো যাই হোক, এইটা হলো ডেপথ অফ ফিল্ড। খুব সহজ আসলে, আমার কাছে তো আসলে ভীষণ মজার মনে হয়। খুব ইজি এবং খুব ইজি। সো আমার হয় কি যে আমি যখন আসলে প্রথম দিকে ফটোগ্রাফি শিখতে, আমি প্রচন্ড সবকিছু মুখস্থ করতাম। আচ্ছা অ্যাপারচার 11 হবে, সূর্য আলো থেকে এটা হবে, সেটা হবে, শাটার এটা হবে। এতে হয় কি যে আমি অনেক দিন পরে একটার সাথে একটা রিলেশন খুঁজে পাই, এবং এত সহজভাবে খুঁজে পেলাম যে কারণে আমার কাছে টোটাল জিনিসটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন একবার একটা ভুল জিনিস জানছেন যে আচ্ছা অ্যাপারচারটা এটা করলে ওইটা হয়, তখনই তো আপনি পরেরটার সাথে, কারণ এটার সাথে একটার সাথে একটা খুব ইন্টারলিঙ্ক না, কোনটার সাথে কোনটা তো মিসম্যাচ হওয়ার সুযোগ নেই। তো সেই কারণে আমি বলবো, কোনো কারণে আজকে যদি ডেপথ অফ ফিল্ড আপনার মাথায় না ধরে, টেনশন নিয়ে না, ট্রাই নেক্সট ডে। কারণ কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। তাতে হবে কি, ফটোগ্রাফিটা এটা এমন একটা জ্ঞান, এটা তো আসলে পরীক্ষাকালে পাস করার বিষয় নাই। সো আমার কাছে মনে হয় একটু মজা নিয়ে পড়ার বিষয় আছে। আপনি যে জিনিসটা মজা পাবেন, যার কারণে দেখেন এটা আমার কাছে খুব ক্লিয়ার, কারণ এটা আমার খুব ভালো লাগে, আমি এটা মজা নিয়ে পড়ছি। সো আমার সাজেশন থাকবে যে আপনি যখন যেটা, কোনো কারণে আজকে আপনার অ্যাপারচারটা বুঝতে অসুবিধা হচ্ছে, দরকার নেই, কালকে পড়েন, কালকে ট্রাই করেন। সো খুব সহজ আসলে না, অনেক ইজি জিনিস, অনেক ইজি। ওই যে আমরা এক্সপোজার নিয়ে এই পার্টটা খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, সো আমরা এক্সপোজার নিয়ে কথা বলছিলাম যে যখন আসলে এটাকে রাইট এক্সপোজার হচ্ছে, মাঝে মাঝে যখন এটা বেশি ভালো হচ্ছে এটা ওভার, যখন আন্ডার হচ্ছে আন্ডার। এবং এক্সপোজার মানে আমরা বলেছি যে ওভারঅল লাইটটা, আর ওভার মানে তো ওভার, আন্ডার মানে তো আন্ডার। খুব এটা হলো যে শক্ত কিছু একটু ঢিলা কিছু। একদম 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 বুঝতে পারছি। এই যে একটা বাংলা বই বের করা দরকার। হ্যাঁ, এরকম ওয়ার্ড, এইসব ওয়ার্ড না, শক্ত খিচুড়ি ওভার এক্সপোজার, ঢিলা খিচুড়ি আন্ডার এক্সপোজার। তাহলে চোখ লেন্স, যে এই চোখ বেশি লাইটে কি হয়, চোখ ছোট করে দেয়া, কম লাইটে চোখ বড় করে দেয়া, মানে একেবারে মাটির মানুষ এই কথাগুলো ইউজ করে। আমরা দুজন মিলে যৌথ প্রয়োজনে করতে পারি। আমি টেকনিক্যাল বিষয়টা দেখলাম, আর আমি বাংলা বিষয় খিচুড়ি পার্টটা আমি দেখলাম। রাইট, এই যে আমরা সেভ করার কথা বলছিলাম যে এখন থেকে সেভ থাকতে হবে। শাটার, অ্যাপারচার, ফোকাস আর আইএসও, ইমালশন আমরা ফিল্মে আসলে বলতাম। এখন আমরা কি একটা দুটো প্রশ্ন নিব, নাকি আমরা এরপরে অন্য জায়গায় চলে যাব? একটা জায়গায় একটা প্রশ্ন আমি আসলে করতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, যারা যারা ভিডিওটি দেখছেন। ফটোগ্রাফি নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, অনেকে অনেক রেস্ট্রিকশন থাকে, কনসার্ন থাকে, রিসোর্স পায় না। ভাই আমি কোন ডিএসএলআর দিয়ে করবো, আমার তো ডিএসএলআর নেই, আমার তো ছবি নাই, আমার তো মোবাইল এটা বলতে পারে। সেরকম অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। যার যা প্রশ্ন আছে প্লিজ যদি একটু কমেন্ট সেকশনে বলতেন, তাহলে আমি এগুলো আনিকা নীলা বলছে সুপার হেল্পফুল আন্ডারস্ট্যান্ডিং দিস টার্মস। আচ্ছা, অনেকে একটা জিনিস বলছে যে ভাইয়া এই জায়গাটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। দেখেন অনেক সময় আসলে আমাদের ভিডিওটা একটু যে এখানে অনেক ফোকাস ইস্যুর কারণে দেখতে পাচ্ছে না এক্স্যাক্টলি, সেটা কারণে প্রেজেন্টেশনটা ক্লিয়ার না। আই গেস আমরা যখন ভিডিওগুলো প্রপারলি করবো, বাইরে আমরা একটা কোর্স বানানোর প্ল্যান করছি। সো কৃতভাবে যদি সময় সুযোগ হয়, আমরা এই পুরো জিনিসগুলো সুন্দর করে ভিডিও আকারে ছাড়বো, তখন আই গেস জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। আজকে লাইভের কারণে এই বোকা ক্যামেরা আসলে যে ফোকাস টোকাস বুঝে না, বুঝছেন, ওরা সেফলি ব্যাপারটাকে পুল অফ করতে পারতেছে না, এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, কতগুলো কোয়েশ্চেন। ভাইয়া মেট্রিক্স ফোকাসটা কি? আচ্ছা, লেন্সের হুড কখন ইউজ করব? আচ্ছা, স্লো শাটার টিপস নিডেড। আচ্ছা,
অলরাইট, তারপরে আরেকজন জানতে চাইছে আচ্ছা একটা করে ছোট ছোট করে বলতে পারি, লেন্সের রুটটা আসলে কেন ব্যবহার, আমার ক্যামেরাটা একটু দেওয়া যাবে আমাকে? হ্যাঁ, ক্যামেরা। তাহলে আমি ক্যামেরাটা, আমার ক্যামেরাটা নেই জোশ। এন্ট্রি লেভেল হিসেবে নিকন D5300 কেমন হবে? আচ্ছা আমি বলবো যে কোনো যারা ফটোগ্রাফি শুরু করছেন যে কোনো বেসিক ক্যামেরা আপনি এই মুহূর্তে আপনার প্রথম কাজ হচ্ছে একদম বেসিক সিরিজের, এবং এই যে এটা ভালো না ওটা ভালো কোনো ক্যামেরার কোনো ব্র্যান্ডের কোনো ক্যামেরাই খারাপ না, আপনার কাজ হচ্ছে এখন একটা ভাঙাচোরা ক্যামেরা কেনা, যত ভাঙাচোরা ক্যামেরা কিনবেন তত ভালো হবে। সো আপনি আরেকটা বিষয় জেনে রাখেন এখন, সেটা হচ্ছে প্রতিটা ক্যামেরার কিন্তু একটা শাটার কাউন্ট থাকে। ধরুন আপনি এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলছেন, সো এই ক্যামেরাটা আপনি খুব দামি একটা ক্যামেরা কিনলেন এবং আপনার প্রথম ক্যামেরা আপনি কষ্ট করে দামি ক্যামেরা কিনলেন, ওর একটা ক্যাপাসিটি আছে, ও 1 লক্ষর বেশি ছবি তুলতে পারবেন, এটাকে শাটার কাউন্ট বলে। তাহলে ধরেন আপনি যে দামি ক্যামেরাটা কিনলেন, আপনি প্রথম দিকে খেয়াল করে দেখেন, প্রথম দিকে তো আপনি বুঝতে পারছেন কম, রাইট? সো আপনার প্রচুর ছবি তুলতে হবে, আপনি একটা জায়গায় আস্তে আস্তে মোটামুটি আপনার ক্যামেরাটার শাটার কাউন্ট শেষ হয়ে যাবে। সো আপনি বলেন আপনাকে একটা দামি ক্যামেরা দিয়ে শুরু করা উচিত না একটা কম দামি ক্যামেরা? কম দামি ক্যামেরা, শাটার কাউন্ট রিল্যাক্স, তারপর আপনি একটা ভালো ক্যামেরা কিনেন। আচ্ছা হুডের বিষয়টা এসেছিল। হ্যাঁ, হুডটা কেন আমরা ব্যবহার করি? অনেক সময় হয় কি ছবিতে লাইট লিক করে, সো এই হুড থাকার সুবিধাটা হচ্ছে কি, আমার যদি কোনো কারণে আমি যখন সাধারণত সানের ছবি তুলি তখন আসলে এই লাইটটা ফ্লেয়ার আসে, লিক করে, সো হুডটা থাকলে আমার এটা সুবিধা হয়। হ্যাঁ, 2 নম্বর বিষয় হচ্ছে কোনো কারণে যদি দুম করে, ধরেন আমি হেঁটে যাচ্ছি, আমি সাথে একটা বাড়ি গেলাম, খেয়াল করে দেখেন লেন্সে কিন্তু বাড়িটা খায় না, এই হুডে কিন্তু বাড়িটা গেল, বা এই যে গ্লাসের সাথে বাম্পার। হ্যাঁ, সো এটা আসলে এক ধরনের বাম্পার, এই বইটাও যাবে, এই যে রাইট, গাড়ির বাম্পার হলো হুডের বাম্পার। সো আমার মনে হয় যে এটা খুব কাজের জিনিস, রাইট। আচ্ছা, তারপর ভাই ফ্ল্যাশ ইউজ করার ব্যাপারে কিছু বলবেন? ফ্ল্যাশের একটা নাসিম বসির বলছে ভাই ইন্টার্নশিপ করা যাবে আপনার সাথে? ওয়েল সেটা একটু আসলে মানে ভেবে দেখার বিষয় আছে। অ্যাপ্লাই করার কোনো ওয়ে আছে আপনার ওখানে? আমরা এখন আসলে ওভাবে তো, হ্যাঁ আমরা তো আসলে প্রচুর ফটোগ্রাফার নেই, যেহেতু আমি কমার্শিয়ালি কাজটা করি, আমরা মাঝে সাঝে নিয়ে থাকি, কিন্তু সেটা যে একদম রেগুলার বেসিস নিচ্ছি তা কিন্তু না। বুঝতে পেরেছি। কিন্তু আমরা ডেফিনেটলি আমরা এটা চিন্তা করে দেখতে পারি, আমরা একটা আপনাকে নিলাম, কাউকে নিলাম না, মন খারাপ হবে, আমরা এটা কোনো একটা ভাবে নিশ্চয়ই সামনে কোনো একটা প্ল্যান করে কোনো একটা কম্পিটিশন করে কিছু একটা করবোই। আচ্ছা, তারপরে আরেকটা মিটারিং নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, সো আপনি প্রশ্ন করেছেন, আপনার জন্য বলছি, কারণ এটা যদি আজকে প্রথম ক্লাস হয়ে থাকে, অনেকেরই কিন্তু ধরেন শাটার পারচারি মাথার উপর দিয়ে ঘুরছে, মিটারিংটা ধরেন দৌড়াবে আর কি। সো তারপরে একটু ছোট করে বলছি, যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলছি ওটা একটা লাইট মিটার থাকে। আচ্ছা, ও হয় কি লাইটটা রিড করে আমাকে সাজেশন দেয় যে আচ্ছা ঠিক আছে আন্ডার হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে। মিটারিং এ আপনি ক্যামেরার ভিতরে কয়েকটা অপশন পাবেন। একটা অপশন হচ্ছে যে যেমন ধরুন স্পট মিটারিং বলে, আমি আইমানের পোর্ট্রেট করছি, আমি যদি একটা স্পট মিটারিং ব্যবহার করি এবং আইমানের চোখে ফোকাস করি, পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কি আলো আছে, ডানে বামে কি আলো আছে, ও ওই আলোটাকে রিড করবে না। সো ও চেষ্টা করবে যে ওই ফেসের উপর যে আলোটা পড়েছে ওইটার উপর বেস করে সে আলোটাকে সাজেস্ট করতে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন ম্যাট্রিক্স মিটারিংটা কি? ম্যাট্রিক্স ফোকাস, রাইট। একটা হচ্ছে আমরা স্পট মিটারিং এর কথা বললাম, আর একটা হচ্ছে পার্শিয়াল। ধরুন আমি আইমানের ছবি তুলছি, আমি পার্শিয়াল মিটারিং ইউজ করছি, তখন আইমানের পুরো শুধুমাত্র এই ফেসটাকে না ধরে ওই পার্শিয়াল জায়গাটাকে সে লাইট রিড করবে। আর যেটাকে ম্যাট্রিক্স মিটার বলছে সেটা হচ্ছে ও বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে আলো কি, আইমানের এখানে আলো কি, সবগুলো কিছু জিনিস মিলে দেখবেন যে ওকে একটা অ্যাডজাস্ট করে একটা আলো দেওয়ার চেষ্টাটা করবে। আর আরেকটা জিনিস এই ফোকাসের কথা আসলে তো বলে ফেলি। আচ্ছা আইমান, আপনি যখন প্রথমে কোনো মানুষের দিকে তাকান, কই তাকান? মুখে, চেহারা, চোখ। এই দেখছেন, রাইট চোখ। আচ্ছা, সো রাইট অ্যান্সার হচ্ছে চোখ। ফোকাস কোথায় করতে হবে এটা অনেকে জিজ্ঞেস করে। অনেকে যে ক্যামেরাতে 9টা 12টা ফোকাস পয়েন্ট থাকে, ভাবে কি ভাইয়া আমি পুরো ছবিটাতে ফোকাস করছি, পুরো ছবিটাতে ফোকাস হবে না, আপনার ফোকাসটা চোখেই করতে হবে ইউজুয়ালি। আচ্ছা, তখন ইজি হয়ে যাবে বাকিটা। বুঝতে পেরেছি। আর তারপরে আরো অনেক কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ, ওকে, লেন্সের ব্যাপারে যদি কিছু বলেন। আচ্ছা, হ্যাঁ, ও লেন্স না, হ্যাঁ এটা আসলে একটু প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো। আমার চলে প্র্যাকটিক্যালি আপনি আমাদের করেন। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আপনি হাত ওঠান, আপনি কতটুকু জায়গার সামনে পরিষ্কার দেখতে পান? হাত আপনি ধরেন কথা সে ফর এক্সাম্পল বা ওদের দিকেও করতে পারেন যে আমি এতটুকু জায়গা পরিষ্কার দেখি, এবং আমরা যে আমাকে দেখছেন এই মুহূর্তে, আপনি একই কাজটা করেন, আপনি কতটুকু জায়গা সামনে পরিষ্কার দেখেন? অনেকটুকু দেখি তো। না না, আপনি আমাকে এভাবে দেখেন যে কিন্তু ভাই আমি এতটুকু জায়গা পরিষ্কার দেখতে পাই, বা এতটুকু জায়গা, বা এতটুকু জায়গা, আমি এতটুকু জায়গা পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, মানে একই এতে না, একই এতে এতটুকু জায়গা। আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবে ধরে রাখেন, আপনি এটা আমাকে লিখে জানান যে আপনি কতটুকু জায়গা পরিষ্কার দেখেন। আচ্ছা ঠিক আছে, সো আপনি এই সেম জিনিসটা করেন। এখন আপনি ওই হাতে তাকান, ওই আঙ্গুলটাতে তাকান, চোখটা, হ্যাঁ তাকালেন তো। এখন আপনি বলেন যে আমার যে এই যে আপনার পাশে যে আমার হাতটা, আপনি তাকাবেন না কিন্তু এদিকে, হ্যাঁ আমার এই হাতে যে ঘড়িটা আছে এটার রং কি? আমি জানি না, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না বেসিক্যালি, কারণ আপনার মনে হচ্ছে আপনি এত জায়গা পরিষ্কার দেখতে পাবেন, দেখেন আপনি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ রাইট। এখন আপনি এখানে তাকান, আমার হাতের ঘড়ি কি?
এখন আপনি আবার ওইটা দেখতে পাচ্ছেন না, রাইট? হ্যাঁ। সো বেসিক্যালি মানুষের চোখের সাথে মিল রেখে আসলে ক্যামেরা চোখ তৈরি এবং লেন্সের জিনিসটা কিরকম খেয়াল করে দেখেন। আপনি যদি এইটুক করেন হাতটাকে, হ্যাঁ ততদূর কিন্তু আপনি সব পরিষ্কার দেখতে পারেন, ডান হাতে দেখতে পারেন, বাম হাতে দেখতে পারেন, দেখতে পারেন? হ্যাঁ। এই আর একটু বড় হবে আর কি, কথা হ্যাঁ। রাইট? পরিষ্কার দেখতে পারেন, সব দেখতে পারেন কিন্তু। হ্যাঁ, বেসিক্যালি এই সাধারণ মানুষ যতটুকু দেখে সেই জিনিসটার সাথে মিল রেখে লেন্স তৈরি হয়েছে। এই কারণে এই লেন্সটা যা দেখা যায় এটার নাম হচ্ছে নর্মাল লেন্স, মানে 50 mm লেন্স। আচ্ছা 50 mm লেন্সটা বেসিক্যালি এত দূর দেখে, যেটা আমরা সাধারণ মানুষ চোখে দেখি। রাইট। আচ্ছা, একমাত্র একটা ভদ্রলোক অনেক বেশি দেখে, হ্যাঁ। বলেন তো কি নাম? কে? মাছ, ফিশ। যে কোনো একটা লেন্সের নাম হচ্ছে ফিশে, ও। যেটা দিয়ে আপনি এই মাথা থেকে শুরু করে এই মাথা অলমোস্ট একদম পুরো এরকম সাইজ হয়ে যায়, সেটা একটা হয়ে যায়। কিন্তু মাছ একমাত্র এই জিনিসটা দেখতে পারে, সেই কারণে ওই লেন্সের নাম হচ্ছে আসলে ফিশ আই লেন্স। সো লেন্স নিয়ে যেহেতু জানতে চেয়েছেন, প্রথম কথা হচ্ছে যে মানুষের চোখের সাথে মিল রেখে যেহেতু আসলে ওই লেন্স তৈরি হয়েছে, সেই কারণে নর্মাল লেন্সটাকে বলা হচ্ছে 50 mm লেন্স। আচ্ছা সো এই যে আমার এখানে একটা লেন্স আছে, এটা হচ্ছে ধরুন 10-24 এরকম লিখে থাকে লেন্সে। হ্যাঁ, আমরা এটা কত ফোকাল লেন্থ, আমরা এটাকে শব্দটাকে ফোকাল লেন্থ বলছি। সো 50 mm টা হচ্ছে নর্মাল লেন্স। এখন আপনি যদি কোনো কারণে বার্ড ফটোগ্রাফি বা স্পোর্টস ফটোগ্রাফি করতে চান, রাইট, তাহলে আপনার কি করতে হবে? 50 যদি এতটুকু হয়, আপনার তো দরকার হচ্ছে কি ওই দূরে যে পাখি ওটা ছবি তুলতে হবে। এই দেখেন 50টার জায়গায় এখন হয়ে যাবে আমার 70, 80, 90,000, 1200, 1500। আমি যত বেশি বড় সংখ্যার ফোকাল লেন্থ ব্যবহার করতে পারবো, তত ওই দূরের জিনিসটা কাছে চলে আসবে। রাইট। ঠিক উল্টাও হবে, 50, 35, 28, 16, 14, you understand, right? So আস্তে আস্তে আমি যদি এই জায়গায় বসে পুরো রুমের ছবি তুলতে পারি, আমার আসলে একটা ওয়াইড লেন্স লাগবে। 50টাকে বলছি আমরা নর্মাল লেন্স, 35 এর নিচে যেটা চলে আসছে এটাকে বলছি আমরা ওয়াইড লেন্স, আর যেটা আমরা দূরের ছবি তুলছি ওটাকে বলছি আমরা টেলি লেন্স। আচ্ছা, তো 50 থেকে নিচে যায়, 50 থেকে নিচে, 50 হচ্ছে সাধারণত যে উপর দিয়ে গেলে টেলি নর্মাল। আবার বাণিজ্যিকরণের ভিত্তিতে অনেক রকম ভাবে নাম করা যায়। ওই দিন দেখলাম যে একজন নাম বলছে যে মিডিয়াম টেলিফোটো লেন্স, জুম লেন্স, মিডিয়াম জুম টেলিফোটো লেন্স। মানে এগুলো আসলে বাণিজ্যিকরণের কারণে অনেক কিছু, কিন্তু বেসিক জায়গাটা ওইটাই। 50টা নর্মাল, এটা ওয়াইড, ওইটা টেলি। আপনার যদি এটা ক্লিয়ার থাকে, তাহলে এরপর টেলিটাকে একজন বলছে এটা সুপার টেলি। টেলি যদি হয় টেলি, তাহলে তার মানে আরো বেশি হলে সুপার টেলি। মানে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ধরেন আপনি কোনো কারণে গুগল করলেন, এটা হইলো নর্মাল লেন্স 50 mm, এর ওই দিয়ে গেলে আমার জেড করলে এটা হচ্ছে টেলি ঘুরে, আর এটা হলো ওয়াইড লেন্স। সহজই সব মামলা খারাপ। ওয়াইড 50 mm টেলি। বুঝছি, সিম্পল জিনিস, একদম সিম্পল। ফটোগ্রাফি খুব সহজ, প্রিতরেজা হইলে আরো সহজ। I'm just kidding guys, no offense to anyone. তারপরে আচ্ছা, হ্যাঁ, তারপর আচ্ছা, অনেকে বলছে মোবাইল ফটোগ্রাফি সেটিংস কিভাবে চেঞ্জ করবে। মোবাইল ফটোগ্রাফি অনেকের ভাই আমার আইএসও অ্যাপারচার ঠিক করা যায় না, আর ফ্ল্যাশের ইউজ। আচ্ছা, ফ্ল্যাশ নিয়ে মজার কথা বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মানে ফ্ল্যাশের কোয়েশ্চেন ছিল ভাই, রাতে ছবি তুললে ফ্ল্যাশের জন্য তো ফেস লাইটটা বেশি পড়ে, বেশি লাইট লাগে, আসলে কি করব? আচ্ছা, আমরা প্রথমে একটু লাইট নিয়ে কথা বলি। ফ্ল্যাশটা বুঝতে হলে একটু লাইটটা বুঝা পড়ে। আচ্ছা, একটু পিছন থেকে আসি। প্রথম কথা হচ্ছে যে আমি একটু এখন আইমন একটা ছবি তুলবো এবং আমি লাইট দেখাই, লাইট, দিস ইজ লাইট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইমন আপনি দিকে দেখেন। আচ্ছা, আমি ওদের দিকে তাকাই। প্রথম কথা হচ্ছে যে লাইটটা আপনি খেয়াল করে দেখুন, এই মুহূর্তে আইমনের চোখের নিচে খেয়াল করে দেখেন একটা গর্ত পড়ছে। আচ্ছা, কি শুধুমাত্র লাইটের রং ডিরেকশনের কারণে? খেয়াল করে দেখুন যে আইমনের চোখের নিচে আমি একটা হরর ইমেজ ক্রিয়েট করতে পারছি। এই লাইটের পাওয়ারটা খুব কম, এখানে অন্য আলো বেশি। আরো বেশি আলো থাকলে একটা টর্চ আছে বা এনি চান্স না, বাট আমরা এই লাইটগুলো অফ করে, এই লাইট এইটা অফ করে দেন, ওরা খুব মজা পাবে, কিন্তু সবাই দেখে খুব মজা পাবে, হরর জোশ হবে। আচ্ছা, ওই লাইট অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা, আমি নিজেও দেখি কেমন কি গর্ত তৈরি হয়। এটা মানে টর্চ লাইট থাকলে আরো বেশি জোশ। এই যে খেয়াল করে দেখেন, শুধুমাত্র একটা রং লাইট ডিরেকশনের জন্য। আমি জানি না এখানে কতটুকু বুঝতে পারছি, কারণ রুমে কিন্তু প্রচুর আলো আসলে, বা আরেকটা মোবাইল থাকলে ভালো হতো। সো এই যে চোখের নিচে যেটা দেখা যাচ্ছে, এই যে একদম অন্ধকার গর্ত টাইপের, এই জিনিসটা কিন্তু যখন আমি লাইটটা উপরে করছি তখন কিন্তু দেখা যাচ্ছে না। খেয়াল করে দেখেন, এটা কি বোঝা যাচ্ছে বা এনি চান্স আসলে আলোটার পাওয়ার খুব কম। এই যে এখন দেখেন, এই যে দেখেন চোখের নিচে কিন্তু, হ্যাঁ, এখন কিন্তু এই যে মানে কি চোখের নিচে কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন চোখের নিচে কি একটা গর্ত পড়ছে না? রাইট। সো আমি যদি লাইটটাকে উপরে উঠে আস্তে আস্তে এই যে গর্তটা কিন্তু আর নেই। সো এই লাইটের ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে লাইটটা আসলে আমি কোথা থেকে কিভাবে দিচ্ছি।
সো একইভাবে আমি যদি কাউকে ভূতের ছবি তুলতে চাই তখন দেখুন এই যে অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না, একটা লাইট নিচে রাখা, আমি ওর সামনে গিয়ে ছবি তুলি, তখন বলি আমাকে দেখতে এই যে করতেছে। আমি যদি লাইটটাকে উপরে উঠাই তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে। আবার লাইটটাকে যদি আমি সাইড থেকে করি কি সুন্দর একটা ডাইমেনশন তৈরি হচ্ছে, এটাকে আমরা উইন্ডো লাইট বলছি। যে লাইটে আবার এখান থেকে যখন সূর্য মাথার উপর থাকে তখন খেয়াল করে দেখুন আয়মানের কিন্তু এখন এখানে শেড পড়েছে। সো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আসলে আমি লাইটটা কোন পাশে কোথা থেকে কিভাবে দিচ্ছি, এবং ফটোগ্রাফার হতে হলে আপনাকে এই ইকুয়েশনটা বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে লাইট রিপ্লেসমেন্ট কি হবে। এবার আমরা লাইট জ্বালাতে পারি, অন্য কিছু দেখি। ইন্টারেস্টিং, হ্যাঁ খুব ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং জিনিসটা। এবং এখন তাহলে প্রশ্ন আসছে ফ্ল্যাশ, আমি লাইট নিয়ে কেন কথা বললাম, ফ্ল্যাশের বিষয়টা। আচ্ছা, যখন আমি ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ আমি কেন করছি, আলো কম বলে। যখন আমি ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশটা হয় কি যে ডিরেক্ট গিয়ে আলো পড়েছে। খেয়াল করে দেখবেন আপনি যখনই একটা ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলছেন, ছবিটা ধ্বংস। হ্যাঁ, মানে একদম আমরা বলি যে জ্বালায় হল। হ্যাঁ, আমাদের ভাষায় বলছি জ্বালায় হল। আচ্ছা, এখন এই জ্বালানোটা বন্ধ করতে হবে, সফট করতে হবে। কিভাবে করা যেতে পারে? প্রথমেই বলছি আমার সকল বন্ধুদের যারা যারা ডিএসএলআর ব্যবহার করছেন বা ফ্ল্যাশ ব্যবহার করছেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি এখানে একটা, আমার এই ক্যামেরাতে নেই বাই দ্য ওয়ে, প্রফেশনাল ক্যামেরাগুলোতে এই যে পপ আপ করা ফ্ল্যাশ থাকে না। আচ্ছা, কিন্তু সবগুলো সেমি ডিএসএলআর খেয়াল করে দেখবেন যে এটা পপ করে দিল। ওই যে প্রোগ্রাম মোডে দেখলাম কি কথা নেই বার্তা না, হঠাৎ করে ওর মতো করে ঠিক করছে। আচ্ছা, আমি যখন এই লাইটটা করছি তখন কি আমি অনেক বেশি হার্শ লাইট তৈরি করছি, একটা টর্চ থাকলে হেভি হতে আসছে। যাই হোক, আচ্ছা, আমি একটা লাইট ডিরেক্ট মারছি। লাইট ডিরেক্ট মারার অসুবিধা কি, আমি যদি কোনোভাবে আয়মানকে যে লাইটটা করি, খেয়াল করে দেখুন পিছনে আসলে শেড পড়ে যাচ্ছে, বা আমি কোনো ওয়ালের সামনে যখন আমার হাত খেয়াল করে দেখুন এখানে যে পিছনে শেড পড়ে যাচ্ছে সাপোজ। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে লাইটটাকে সফট করা। আচ্ছা, সফট করলে হবে কি শেডটা পড়বে না। সফট কি করা ভাবে করা যাবে? প্রথম কথা একটি সুন্দর সাদা টিস্যু সবসময় পকেটে রাখবেন। আচ্ছা, সাদা টিস্যুটা যখন আপনি এখানে ধরে ফেলবেন তখনই লাইটটা সফট হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক সস্তা আইডিয়া, মানে একদম মানে হাতে ঘোরা লাগবে। আমি তো ভাবছি লাখ লাখ টাকা দিয়ে কিচ্ছু না। ডেফিনেটলি লাখ টাকার জিনিসের যে উপকারিতা নেই তা না, কিন্তু আমি বলছি যে লাখ টাকা না থাকলে যে হয় না তাও তো না। ওইটাই আসলে, কারণ আমার যেসব বন্ধুদের লাখ টাকা আছে তাদের নিয়ে আমার কোনো টেনশন নেই। যাবে খুব বিএমডব্লিউ তে গিয়ে বলবে যে ভাই ক্যামেরা দাও, ভালো দাও, এ দাও, সেটা দেবে। যাদের আসলে নাই তাদেরকে নিয়ে আমার টেনশন, আমার ছিল না। আমি ফটোগ্রাফার হয়েছি, আমি তাদেরকে বলছি আপনার যদি কিছু না থাকে আপনিও হতে পারবেন। কিভাবে? চলুন এগুলো নিয়ে কথা বলি। সো এই লাইটটাকে সফট করে আমি টিস্যু ব্যবহার করছি। আবার একটা জিনিস, আচ্ছা, আমার মনে হয় এখন আমরা অনেক ডিটেইলসে যাচ্ছি। আই গেস যারা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা এইসব জিনিসের ব্যাপারে আইডিয়া করার জন্য মুখিয়ে ছিল, অনেকে কোয়েশ্চেন করতো, অনেকে মেসেজে জানাতো, এবং অনেকে অনেক আগ্রহী ছিল। সো যারা যারা জানো তোমাদের এই ফ্রেন্ডরা এইসব ব্যাপারে আগ্রহী, তার প্লিজ ভিডিওটা তাদের সাথে শেয়ার করো। সো আমরা অনেক দেখতে যাচ্ছি। সো আমি যেটা বললাম যে ভিডিওটা শেয়ার করে আমাদের লিখে ডান, তাহলে আমরা বুঝবো যে আসলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করছো। এন্ড অনেক কিছু যেমন আজকাল একদম স্টার্টিং থেকে যে আই গেস ওদের অনেক হেল্প হবে। আর প্রশ্নগুলো আসলে দেখে আসলে কিছু বিষয় নিয়ে কথা বলতে হলো, সহজ সহজ প্রশ্ন। আমি একটা প্রশ্ন বলি, দেখেন আপনার কাছে কোনটা সহজ মনে হয়। মোবাইল ক্যামেরার সেটিংসটা কি হবে, তারপরে সেমি এসএলআর ফটোগ্রাফি শেখার জন্য কতটা হেল্পফুল, ফ্ল্যাশটা তো বললো, ক্যামেরা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, তারপরে ফোকাল পয়েন্ট যত বেশি তত কি ভালো, এটা কি এটা ভালো কোয়েশ্চেন করছে। এটা ডিপেন্ড করছে। হ্যাঁ, আপনি যখন ছবি তুলবেন, আপনি যখন কারো ছবি তুলছেন, আমার এখানে স্লাইড আছে আমি যাচ্ছি, ফোকাল লেন্থটা কোনো মানুষের ছবি তোলার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে 50 নিচে যেন না নামিয়ে। আচ্ছা, যেহেতু নর্মাল 50 দেখা যায়, তখন আমরা যদি একটা মানুষের ছবি 50 দিয়ে তুলি তাকে নর্মাল দেখা যাবে। যখন আসলে আমরা 35 দিয়ে তুলবো বা আস্তে আস্তে ওয়াইড লেন্স দিয়ে তুলবো, তখন একটা ডিস্টরশন তৈরি হয় যেটা সে বুঝতে পারে না। এক 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা সাধারণত যদি কোনো বাল্কি কারো ছবি তুলি তখন আমরা একটু টেলিলেন্স ব্যবহার করার চেষ্টা করি, তাহলে তাকে একটু বেটার শেপে পাওয়া যেতে পারে। এছাড়া আরো কিছু ট্রিক্স আছে, এবং আমি যে কোনো মানুষকে এটা আসলে লাইভ ডেমনস্ট্রেশন, আমি একটা এইটা বুঝে আবার একটা ভিডিও বানাই কিভাবে মোটা মানুষকে চিকন লাগানো যায়, ভিতরে যান দেখুন ভিডিও সহ, এটা করতে হবে। আমার ক্যারিয়ার শেষ, এটা করতে হবে, বুঝছেন? ঠিক আছে। আর চিকন মানুষকে মোটা লাগানোর ওয়ে আছে। চিকন মানুষ, হ্যাঁ, ওই ওয়াইড লেন্স দিয়ে। লেন্স এমন একটা জিনিস, এটা দিয়ে আপনি যেমন আমি লেন্স এবং লাইট, আমি আয়মানকে যদি দেখাতে চাই যে এখন আয়মান একটা ভয়ঙ্কর খুনি টাইপের কেউ, আই ক্যান ডু দ্যাট। আমি দেখাতে চাই যে আয়মান খুব ভালো লক্ষ্যে একটা ছিল, আই ক্যান ডু দ্যাট। আমার এই যে চিকনা চাকনা শরীরকে বডি বিল্ডার টাইপও দেখানো যায়। ডেফিনেটলি এটা আকাশ থেকে পাতাল হবে না, হ্যাঁ, বাট একটু বেটার হবে। উই ক্যান ডু দ্যাট। ফটোগ্রাফার মানে কমার্শিয়ালি গুড একটা ভালো একজন আলোকচিত্রী যে কিছু আসলে করতে পারে। আমি লাইটের ব্যবহারে আপনি খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে টাইম ম্যাগাজিনের কিছু এখানে কিছু রাজনৈতিক মানে পলিটিক্যাল বিষয় থাকছে, আপনি খেয়াল করে দেখবেন ছবিটা দেখলেন আপনার দেখেই মনে হচ্ছে যে লোকটা খারাপ, জাস্ট বিকজ অফ দ্য লাইট ইউজেস অফ লেন্স।
আবার একটা ছবি দেখলে আপনার মনে হয় যে হ্যাঁ খুব সুন্দর। সো ওইখানে আপনি যখন আস্তে আস্তে ছবিটাকে জাজ করবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, তখন আপনি দেখতে পাবেন আচ্ছা এই লাইটিং এর জন্য আপনার মানুষ করেছে। এই যে আয়নার ছবিটা যখন নিচ থেকে তুলছি, আয়মান যদি খুব এভাবে করে তাকিয়ে থাকে, দেখেই মনে হচ্ছে হ্যাঁ সামথিং রং। সো ওই আয়মানকে যখন আমি আসলে একটা রাইট এক্সপ্রেশনে, রাইট এক্সপোজারে, রাইট লাইটের ছবি তুলছি, আয়মানকে তখন আরেকভাবে আমি প্রেজেন্ট করছি। সো ফটোগ্রাফিটা কিন্তু খুব শক্তিশালী একটা মাধ্যম, যে কারণে আমি আসলে খেয়াল করবেন যে আয়মান, আমি শাটার অ্যাপারচারের পাশাপাশি আমি ইথিক্স নিয়ে অনেক কথা বলি। কেন জানেন? আপনি যদি একটা লেখা পড়েন, আপনি কিন্তু বলতে পারেন যে লেখাটা আসলে বায়াসড হয়ে লিখছে, কিন্তু আপনি যখন একটা ছবি দেখেন আপনি কিন্তু বলতে পারেন যে ছবি ফ্যাক্ট আমি আপনি না বললেন আমি কখনো এই হিসেবে চিন্তাই করতাম না যে ক্যামেরার কারসাজি দিয়ে একটা লোককে আপনি খারাপভাবে উপস্থাপন করতে পারেন। আপনি জাস্ট ক্যামেরার কারসাজি দিয়ে একটা মানুষকে অনেক অমায়িক ভাবে উপস্থাপন করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, ছবি মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যুকরা তো ছবি তোলে। আরেকটা এটা অবশ্য আমার কোড না, এটা অনেক বিখ্যাত একজনের কোড। হ্যাঁ বলে গেছে। সো যাই হোক, আচ্ছা তারপরে কোয়েশ্চেন সাইদুর রহমান আমার কোয়েশ্চেন করেছে যে মুভিং অবজেক্ট ক্যাচ করার সঠিক উপায়টা নিয়ে আলোচনা করুন, আর নরমাল ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে প্রতিটা ছবি নষ্ট হয়ে যায়, নষ্ট না হওয়ার উপায়গুলো। এই যে বললাম নরমাল ফ্ল্যাশ দিয়ে আপনি ছবি তুললে ছবিটা ডিরেক্ট মারছেন, আজকে থেকে আপনি এটাকে ডিরেক্ট সফট করার জন্য আপনি টিস্যু পেপার ইউজ করেন। ধরেন পকেটে টিস্যু নেই, তাতে কি পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করেন, ভিজিটিং কার্ডে লাইটটা, আমার কাজ কি লাইটটা অনেক হার্শ হচ্ছে, এটাকে সফট করে ফেলবো। আরেকটা উপায় আছে, কি লাইটটা ডিরেক্ট না মেরে যদি আমি উপরে মারি ডানে মারি, তখন হবে কি, সরি আইস আমাদের এই লাইট বক্স গুলো দেখালে হইতো, এখানে অনেকগুলো লাইট আছে, এই যে লাইট সফট হয়ে গেছে, রাইট সফট। সো আমি বলছি যে যার আসলে যে ক্যামেরাতে বডি ফ্ল্যাশ আছে, আয়মান তো খুব ভালো ছিল, ও তো আসলে সিগারেট খায় না। একটা সময় না 10টা সিগারেট একটা প্যাকেট পাওয়া যেত, ওই প্যাকেটটাকে যদি আপনি খালি প্যাকেটটাকে যদি আপনি ওই লাইটের উপরে দিয়ে দেন, বসায় দেন, তখন আপনি কি লাইটটা ডিরেক্ট নাকি এরকম বাউন্স হয়ে যাচ্ছে, ওটা আপনাকে সফটওয়্যার তৈরি করবে। এখন আবার বাসায় গিয়ে বললেন না, প্রীত ভাই বলছে যে একটা সিগারেট বক্স লাগবে, যেন একটা সিগারেট কিনতে টাকা দাও। হ্যাঁ আমি জাস্ট বলছি যে ভিন্ন ভিন্ন ধরনের অনেক টুল ব্যবহার করে কিন্তু আপনি ঠিকই আসলে লাইটটাকে সফট করতে পারবেন। এবং আপনারাও যদি কোনো রকমের নতুন আইডিয়া বের করে নিতে পারেন যে হ্যাঁ প্রীত ভাই দেখেন এভাবে আমি করেছি, আমাদেরকে জানান না, পাঠান না, আমরাও দেখি শিখি, এবং শেয়ারিং নলেজ ইজ ফান ম্যান। আগের দিনে মনে আছে আপনার ওই ফিল্ম ক্যামেরা একটা সাদা কোটা পাওয়া যেত, ওই সাদা কোটাটাকে যদি আপনি একটু কেটে ওই লাইটের উপর, যেটা ডিরেক্ট লাইট মারছে সেটার উপর দিয়ে দেন, তাহলে লাইটটা সফট হয়ে গেল। সো অনেক রকম ভাবে কিন্তু করা যেতে পারে। এক্সপ্লোর পিপল। এখন এখন ভিডিও কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে, খেয়াল করছেন? আমি এতক্ষণ ধরে না লোকজন গোলা দেখতেছি, আফসোস আই এম সরি গাইস, আফসোস। আমি আসলে অনেক অনেক দুঃখিত। এখন যেমন একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে জিনিসটা, একটু আগে এটা না দেখার কারণে অনেকে আসলে বুঝতে পারতেছিল না যে আমি এখানে কি কথাবার্তা বলতেছিলাম, তো অনেকে এই কারণে কনফিউজ ছিল। এনিওয়ে মানে লাইভ দিয়ে ভালো কাজ করা যায়, বা লাইভ দিয়ে মাঝে মধ্যে মানুষের একটু ওই যে রিগ্রেট। গাইস সরি, আমার তো আসলে ইন্টেনশনটা ভালো ছিল, আজকে ভুল ত্রুটিগুলোকে শুধরে আমরা নিশ্চয়ই সামনে আর ভালো করে করব। মানে ওয়াইফাই এর উপর আসলে আমাদের হাত নেই, আমরা আসলে অ্যাপোলোজাইজ, ওই যে হায়াত মত আর ওয়াইফাই বুঝছেন, এর উপর হাত। এটা ভালো ছিল, এটা ভালো ছিল। আচ্ছা, সো আরো অনেক অনেক কোশ্চেন আসছে। আজকে মনে হয় আপনি এতগুলো কোশ্চেন কভার করতে পারবেন না। আমি হয়তো শেষে শুধু একটা জিনিস করে দিতে পারি, হোয়াইট ব্যালেন্সটা নিয়ে কোথাও একটু বলতে পারি। হ্যাঁ এটা সহজ হবে। যেমন প্রচুর বলতে শুনি যে ভাইয়া আমি ছবিটা তুলছিলাম, ছবিটা ইয়েলো হয়ে গেছে, ছবিটা বেগুনি হয়ে গেছে, ছবিটা নীল হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় সেলফি তোলার সময় দেখি নীল হয়ে যায়, লাল হয়ে যায়। সো হোয়াইট ব্যালেন্স নামে একটা শব্দ আছে, হোয়াইট ব্যালেন্স। কমন সেন্স কি বলে? কি হোয়াইট ব্যালেন্স? এটা মানে হোয়াইট মানে ব্যালেন্স করার একটা। প্রথম কথা হচ্ছে যে ক্যামেরা তো আসলে চোখে দেখতে পায় না। তার আগে আমাকে বলেন, ধরেন আমি একটা ভালো লোক, কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, সন্দেহ নাই। ধরেন সন্দেহ থাকলে কমেন্টে বলেন। ধরেন সন্দেহ আছে, তখন আমাকে কি করতে হবে? আমাকে দেখাতে হবে এই আয়মান ও আসলে ভালো না, ওর তুলনায় আমি ভালো। মানে যেটা বুঝতে চাইছি, আমরা যখনই কোনো কিছু বলি যে এটা ভালো বা এটা খারাপ, অনেক সময় হয় না যে আমাদের একটা তুলনামূলক কিছু দরকার হয়, যে ওর তুলনায় এ ভালো। সো একই জিনিসটা ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরা তো আসলে দেখতে পায় না, ও তো একটা ডিভাইস। ওকে আমার দেখিয়ে দিতে হয় এটা সাদা রং, এটা কালো রং। যখন আমি ওকে বলে দিচ্ছি যে এটা কিন্তু সাদা, ও তখন ওটাকে বেস করে বাকি আচ্ছা এটা সাদা হলে ওটা গোলাপি। ওকে যদি আমি একটা গোলাপি রং দেখিয়ে বলতাম যে এটা সাদা, ও কিন্তু সব তখন ফিরোজাকে দেখতো নীল, নীলকে দেখতো বেগুনি। সেই কারণে দেখেন নামের মধ্যে কিন্তু আসলে বোঝা যাচ্ছে হোয়াইট ব্যালেন্স, হোয়াইটটাকে ব্যালেন্স করে দিতে হবে। সো বন্ধুরা, আপনারা যারা যারা আপনাদের ক্যামেরাতেও কিন্তু আজকাল এই অপশনটা আছে, খেয়াল করে দেখুন যে আপনি যখন ক্যামেরাতে যাবেন, এই যে AWB, সূর্যের মতো সাইন, মেঘের মতো সাইন, এরকম টিউবলাইটের মতো সাইন, সবকিছু আছে। আপনার কাজ হবে যখন যে জায়গায় ছবি তুলছেন ওইখানে সবচেয়ে বড় আলোর উৎসটা কি? এখানে এখন এই মুহূর্তে আলোর উৎস কি? সবচেয়ে বড় আলোটা কোথা থেকে আসছে? উপর থেকে আসছে, এটা থেকে আসছে। এই লাইটটা কি? এই লাইটটা হচ্ছে
এই টিউব লাইটের আলোটা যেটা ফ্লুরোসেন্ট, সো আপনি যদি এখন হোয়াইট ব্যালেন্স থেকে ফ্লুরোসেন্ট দিয়ে দেন, ইউ উইল গেট দ্য রাইট লাইট। আচ্ছা, আমি আর আইমান এখান থেকে বের হয়ে কি করবো জানেন? ওই কারণ বাজারে গিয়ে পরোটা খাবো জম্পেশ। ওই পরোটা যে বানাচ্ছে মামাটা, ওর মাথার উপর কি লাইট? এই যে দেখেন এখানে ইয়েলো সাইন দেওয়া আছে। আচ্ছা, এটাকে বলছি আমরা ফ্লুরোসেন্ট। সরি, এটা ছিল ফ্লুরোসেন্ট, এটা হচ্ছে টাংস্টেন। সো আপনি টাংস্টেন লাইট দিয়ে দিলে ওখানে আমি আইমানের একটা সঠিক কালারের পোর্ট্রেট পেয়ে যাবো। দেখেন এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে সূর্য। সো আপনি যদি সূর্যের আলোতে যান, হোয়াইট ব্যালেন্স কি হবে? সেটা দিয়ে দেন, শেডে গেলে শেড দিয়ে দেন। আর যদি কিছু না বলতে AWB, অটো হোয়াইট ব্যালেন্স, অটো দিয়ে দেন। আচ্ছা, আমরা আজকে সো এই জিনিসটা যদি মাথায় রাখেন, আপনি কিন্তু একটা সঠিক রঙের ছবি পেয়ে যাবেন। অদ্ভুতভাবে খেয়াল করে দেখবেন, আকাশ নিশ্চয়ই আপনাদের পছন্দ। আকাশ জিনিসটা এত সুন্দর, যেই হোয়াইট ব্যালেন্সই দেন সুন্দর। দেখেন নীল সুন্দর, লাল সুন্দর, গোলাপি সুন্দর, বেগুনি সুন্দর, এখানে কোনো অসুন্দর আকাশ আছে না। কিন্তু যদি আপনি একটা আপনার বাসায় কারো পোর্ট্রেট করেন, অথবা ধরেন এই গ্লোবটার ছবি তুলে দেখেন, এটা দেখে আপনার চোখ পাকড় করছে, নীল লাগছে, এটা ফ্লুরোসেন্ট, এটা কেমন ইয়েলো, রাইট? সো আপনার সঠিক রংটা পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে যে এখানে কোথা থেকে আসলে আলোটা বেশি আসছে, আলোর উৎসটা কি। এই যে মোবাইলে আজকাল সব অপশন দেওয়া আছে। সো দেখুন, আপনি আকাশ থাকাতে সুবিধা কি, আকাশ যে কোনো কিছুতে আসলে অন্যরকম সুন্দর, কিন্তু আপনি যখন মানুষের পোর্ট্রেট করবেন তখন কিন্তু আসলে দেখতে ভালো লাগবে না। কেলভিন বলে একটা বিষয় আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো না। কেলভিন ঠিক করে আমরা একদম এইরকম একুরেট কালারের ছবিটাও তুলে ফেলতে পারি। সো ফটোগ্রাফি আসলে বলা হয়, একটা মজার কোড বল আছে যে এটা এমন একটা স্কুল যেখানে আপনি কোনোদিন গ্রাজুয়েট হতে পারবেন না। আচ্ছা, ফটোগ্রাফি ইজ স্কুল আমাদের যে স্কুলের ট্যাগলাইনও কিন্তু এটাই, নেভার স্টপ লার্নিং। ওকে, সো আপনার আজীবন আপনাকে শিখে যেতে হবে, এটা শেষ নাই। প্রতিদিন ডেভেলপ হচ্ছে, নতুন নতুন অনেক কিছু আছে। আমরা একটা কাজ করতে পারি, এরপর থেকে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতে পারি। আজকে আমরা শুধু কম্পোজিশন নিয়ে কথা বলবো, আজকে আমরা শুধু লাইট নিয়ে কথা বলবো, তাহলে হবে কি যে আরো মজা হতে পারে, আর অনেক ফোকাস ডিসকাশন হবে। আজকে আমরা তো আসলে করে দেখলাম কি হলে কি হয়, কি পরিমাণ এক্সপেরিমেন্টেশন ছিল। অলরেডি আমাদের এতজন স্টুডেন্ট দেখেছে ভিডিওটা, এর এক্সপেরিমেন্টেশন ক্লাস ছিল। আমরা অলরেডি 18,000 স্টুডেন্ট দেখেছি। থ্যাংক ইউ, মানে যারা তোমরা যারা এটা দেখেছো, থ্যাংক ইউ। এন্ড আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ক্লাসটি দেখেছো তারা শেয়ার করো তাদের ক্লাসটি, যারা তোমাদের এই টাইপের ক্লাসে আরো অনেক ইন্টারেস্টেড, যারা ফটোগ্রাফি শিখতে চায়, যারা ভিডিওগ্রাফি শিখতে চায়। আমাদের কাছে অনেকে কোয়েশ্চেন করেছে যে ভাই 10 মিনিটস করে ভিডিও যেভাবে করা হয়, এই ভিডিওগুলো করতেও কি লাগে? অনেকে কোয়েশ্চেন থাকে ভাই আমার একেবারে বিগিনিং স্টেজে আছে, কি কি জিনিস কিনতে হবে? আর আবার অনেক বেশ ম্যাচিউর স্টেজে আছে যারা কোয়েশ্চেন করছে ভাই এই অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলেন, ওই অ্যাডভান্স। হ্যাঁ, প্রচুর অ্যাডভান্স কোয়েশ্চেন আসছে কিন্তু আমার কাছে ভালোই লাগলো কিন্তু যে সবাই আসলে ইন্টারেস্টেড, অনেকে অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলছে। তাই গেছে আমরা যদি আরো ফোকাস আলোচনা করি তখন আসলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমি শুধু আজকে একদম, আমরা তো শেষে, রাইট? আমরা শুধু একটা জিনিস বলে শেষ করে দিতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো মানুষের পোর্ট্রেট করি, আমরা বলেছি যে আমরা ফোকাসটা চোখে করছি, রাইট? আচ্ছা, সো আমি এখন আইমানের একটা পোর্ট্রেট করছি, আমি আইমানকে দিয়ে দেখাচ্ছি। সাপোজ আইমান এদিকে তাকাই, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো আমি আইমানকে বললাম যে আইমান ইয়ে করবে না, ফেসটা ডামডাম করবে না। আমি যেটা করবো শুধু চোখটা নিয়ে আমরা কাজ করবো, যে চোখ কতটা ইম্পর্টেন্ট। আমি ওর দিকে তাকিয়ে থাকবো। হ্যাঁ, আমি বলছি এখন কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আইমানকে বলছি যে আইমান বডি বা মাথা না মুভ করে আইমান আমার আঙ্গুলের দিকে তাকাবে। আমি আঙ্গুলের দিকে তাকাই, এই যে এই আঙ্গুলের দিকে শুধু চোখটা, হ্যাঁ তাকাই, এই যে যেখানে, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি চোখের সাদা অংশটা বেড়ে গেছে। সো ছবিতে চেষ্টা করবে যে সাদা অংশটা কমে গেছে। সাদা অংশটা কম থাকলে মানুষকে দেখতে সুন্দর দেখায়। আজকে থেকে যখন আমরা ছবি তুলবো, এই সাদা অংশটা রাখার চেষ্টা করবো। আবার একই সাথে একটা চোখ কত সুন্দর হতে পারে দেখেন। আইমান এখানে থাকেন, দেখেন কি সুন্দর দীপ্তিময় একটা চোখ, রাইট? অনেক কিছু স্বপ্নময় আছে। দেখেন একটা চাইনিজ চোখ হয়ে গেছে, একটা চোখ যে কতটা ইম্পর্টেন্ট। এই চোখটা দেখে যেভাবে বোল্ড মনে হয়, অনেক স্বপ্ন দেখা যায়, দীপ্তিময় মনে হয়, এই চোখটা দেখে খুব ছোট চাইনিজ চোখ মনে হয়। সো আপনি খেয়াল করে দেখবেন যে এই যে চোখ, লাইট, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই চোখের বিষয়টা মাথায় রাখবেন। যখন কারো পোর্ট্রেট করবেন, চেষ্টা করবেন যে চোখের সাদা অংশটা যেন কম দেখা যায়। তখন আমি কি দেখতে ভালো লাগবে। ধরুন আমার যদি এইভাবে রেখে ছবিটা তুলতে হবে, তখন আমি আইমানকে বলি আমার একটু দিকে ঘুরে এইখানে তাকান, তাহলে দেখেন সাদা অংশটা কিন্তু কম দেখা যাচ্ছে চোখের, রাইট? সো কিন্তু আমি যদি আইমানকে ওভাবে রেখে বলি যে এইভাবে তাকান, দেখেন চোখের সাদা অংশটা বেড়ে গেছে। আর যদি চাইনিজ চোখ বানাই ফেলি তাহলে তো আরো খারাপ, রাইট? সো চোখটা নিয়ে গবেষণা করতে হবে। আর ফটোগ্রাফার হতে হলে একটু খুঁতখুঁতে হতে হবে, কেন ভালো লাগছে না, কোথায় সমস্যা না সমস্যা, সেই জিনিসটা বুঝতে হবে। থ্যাংক ইউ বিতো ভাই, এত কিছু তো আমরা জানতাম না আসলে। আমরা অনেক কিছু জানবো, রাইট? থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে ক্লাসটি করেছে। অনেকগুলো কমেন্ট করেছে, আমার প্রায় 1000-এর বেশি কমেন্ট আসছে। ও থ্যাংক ইউ গাইস, কয়েকশো শেয়ার। এবং যেহেতু আসলে আমি এই ধরনের লাইভে আসলে এইভাবে কম করি, আমি যেটা হয় টিভিতে ফটোগ্রাফি শেখালাম, রেডিওতে একটা শো করি, কিন্তু এইভাবে এত ধরে এত বিস্তৃতভাবে আসলে কখনো বলি নাই ক্লাস ছাড়া। সো আমার কাছে মনে হয় যে আমি ওদের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে কেমন ছিল
শুধুমাত্র আর কি চাওয়া শুধুমাত্র পাওয়া সামনে? ভদ্রতা বলে ভালো ছিল বলার দরকার নেই। হ্যাঁ। ভাইয়া এটা ভালো লেগেছে, এটাতে ভুল হয়েছে, যেটা Right, এটা তাহলে ঠিক আমরা আছে, তাহলে আমরা নেক্সট সলিউশনটা করতে পারবো। কারণ আমরা আছে টেকনিক্যাল অনেক রাইট যোগ রাইট, ছিল। অনেক ইস্যু ছিল, সবকিছু মিলে আমার মনে হয় যে এটা যদি একটু আইমান একটু বলে আমাকে যদি কমেন্টে জানিয়ে দাও যে আমাদের নেক্সট ক্লাসে তোমরা কি কি জিনিস জানতে চাও, আজকের ক্লাসে কোনগুলো ভুল ত্রুটি ছিল, কি কি জিনিস চেঞ্জেস দরকার এবং কিভাবে করলে বেটার Better হয়, হয়। এনিথিং, এনি ফিডব্যাক, এনি সাজেশন যে তোমার আছে, তুমি যদি একটু কমেন্টে আমাদেরকে জানাও তাহলে খুব ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ, লাভ ইউ প্রীত ভাই, আপনাদের অনেক অনেক অনেকে অনেক ভালোবাসা পাঠাচ্ছে। থ্যাংক ইউ, মানে দিস ইজ রিয়েলি অ্যান অনার, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে 10 মিনিটস স্কুল, আমি বিগ ফ্যান অফ 10 মিনিটস স্কুল এবং আমি বিগ ফ্যান অফ দিস ম্যান, এবং আমি জেলাস অলসো। আমি তাই আজকে না? এক্সট্রা তাই না? যে আমি আইমান ভীষণ জেলাস কেন সেটা আমি লাইভে বলছিলাম। যাই হোক, সো থ্যাংক ইউ যে আসলে আপনারা দেখছেন, এবং আমি যে কোনো পজিটিভ সাজেশন আসলে হ্যাঁ, ওটা খুশি হব। সবকিছু ভালো লেগেছে, প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো। প্র্যাকটিক্যালি আজকে শুধু কয়েকটা ট্রাই করবে এই জিনিসগুলো, এই অনেক চোখের ভালো। বিষয়টা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখালাম, লাইটের বিষয়টা প্র্যাকটিক্যাল। এরপর থেকে না আমরা কোনো একজনকে সামনকে আমরা মডেল বানিয়ে কিন্তু এগুলো দেখাতে পারি। ডান, ঠিক আছে, হতে পারে। প্রীত ব্রাদার ভেরি গুড, আই ওয়াচিং লাভ ইট, দারুন, অ্যাবাউট ব্লার অসাধারণ ছিল, পরের ক্লাস কবে হবে, রেহমান আই কনসেপ্টটা ইজ রিয়েলি, চোখের বিষয়টা ভালো লাগে। সবাই চোখের বিষয়ে কথা বলতেছে। আচ্ছা, আরো ডিটেইল করালে ভালো হয়। আচ্ছা, লাইক ওয়ান নেক্সট, আচ্ছা বেসিক থেকে শুরু করলে ভালো হয়। লাইভ ফটো রিভিউ, হ্যাঁ, লাইভ ফটো আমাদেরকে ছবি পাঠাতে পারে, আমরা ছবি দেখে দেখে কথা বলতে পারি। এখানে ছবি পোস্ট করে দিল, ফেসবুকে না লাইভের সময় ছবি পাঠানো যায় না। তাহলে ছবি আপনার পাঠালে কাছে হতে পারে ছবি মাঝে পাঠালে মাঝে কিন্তু যে হয়। আমরা একটা পোস্ট দিলাম, ওই পোস্টে নিচে ওরা কমেন্ট ছবি দিল, তখন তখন ওগুলো আমরা নিয়ে মাঝে live মাঝে এটা সব সময় করা যাবে না, আমরা এটা মাসে 2 মাসে একবার করলাম এরকম Right, যে আমরা করবো। আমাদের ভিডিও বলে দিলাম যে ছবিগুলো পোস্ট করো, সবাই কমেন্ট সেকশনে দিয়ে দিন। দিয়ে দিলাম, আমি ওখানে দেখে দেখে কথা বললাম, Super, এবং আমি এখান number। থেকে দেখলাম, এটা এখানে রিভিউ দেখা গেল। ও হ্যাঁ, এখানে চলে Gosh, আমরা স্মার্ট। আচ্ছা, টপিক বেস করেন, প্ল্যান একটা টেবিল সামনে রাখলে ভালো হতো, এত কম সময় দিল। আচ্ছা, কম সময় হয়ে গেছে। ম্যাক্রো ফটোগ্রাফি, ফ্রেমিং ইন নেক্সট ক্লাস, হ্যাঁ। অনেকে জানতেছে নেক্সট ক্লাস কবে হবে, এটা আমরা জানিয়ে দিব, আমরা জানিয়ে দিব। জানিয়ে দেবো নেক্সট ক্লাস কবে কবে। ফিক্স আইডিয়া, অ্যাডভান্স চাই, বেসিক গুলো কোনো বড় ভাই ধরে শিখে ফেলবে, একটু অ্যাডভান্স গুলো বললে খুশি হবে। প্রীত ভাইয়ের কাছ থেকে আরো অ্যাডভান্স জিনিস জানতে চায় মানুষ। আচ্ছা, তারপরে শুড বি হোল ক্লাস অন, ও একটা দে ওয়ান্ট এন হোল ক্লাস অন মোবাইল ফটোগ্রাফি। আচ্ছা, মোবাইল ফটো আমরা যদি বিষয় ধরে যাই যে একদিন শুধু মোবাইল নিয়ে কথা বললাম, হতে পারে, হতে পারে, ইট কুড বি। ফ্রেমিং নিয়ে ভিডিও চাই, চোখের বিষয়টা অসাধারণ লাগে। চোখের বিষয়টা আমি না বুঝতে পারি না, আমি মনে হয় পরে ভিডিওটা আবার দেখতে হবে। আমি আসলে কিছু বুঝতে পারি, চোখের বিষয় আসলে খুব মজার ছিল। সো যেই সব বন্ধুদের দেখতে পারেন ওদের চাইনিজ চোখ করে দিতে পারবো। হ্যাঁ, আমব্রেলা শুট নিয়ে কিছু বলেন। ফ্ল্যাশে আলোর বিষয়টা অনেক ভালো ছিল। ফ্ল্যাশে Okay, যা বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ, মানে থিওরি থেকে হ্যাঁ। এই জিনিসগুলো রিয়েল লাইফে দেখাবে, তখন না সবাই এবং ধরতে আমি পারবে। আগামী ক্লাসে ফর শিওর কোন একজন মোটা মানুষকে আনবো, এনে আমি দেখাবো যে কিভাবে করা যায়। কিভাবে উইদাউট ফটোশপিং কিভাবে মোটা মানুষকে চিকন করতে হয়, প্রমিস। আচ্ছা, অ্যাকশন ক্যামেরা ফটো, অ্যাকশন ক্যামেরা ফটোগ্রাফি আজকাল কিন্তু এটা অনেক চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদিন কথা বলে যেতে পারে, অ্যাকশন ক্যামেরা হ্যাঁ, রাইট। iOS criticism পাঠাইছে আনিকা নীলা, good, love the metaphors, very related, improvement suggestion, maybe we can go more organized with the terms টা maybe organized, maybe আমি তো হয়তো দেখতে পাই না, থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ, have a brilliant class, learned so much. কনস্ট্রাকটিভ সাজেশন আসলে দরকার। Exactly. আচ্ছা, অনেকে বলছে অনেকে ইউটিউবিং শিখতে চায়, চিপ প্রাইসে ক্যামেরা কিনতে চায়। এখন এইভাবে তো বলাটা মুশকিল না, যেমন আমি একদমই এই প্রশ্নের আমি উত্তর দিব না, কারণ কি আমি যদি এখন বলে দিই যে আপনি বাজারে যাবেন গিয়ে ওই ব্র্যান্ডের এই ক্যামেরাটি কিনবেন, নো। হ্যাঁ। আমি যেটা হয় যে যেটা আমি আসলে সাফার করেছি, আমি যখন ফটোগ্রাফি শিখেছিলাম, আমি কি শিখেছিলাম, আমাকে বলা হলো সূর্যের আলোতে গেলে অ্যাপারচার 11 হবে, আমাকে বলা হলো মোমের আলোতে গেলে 30 হবে, এই হ্যাঁ। ক্যামেরাতে ভালো ছবি ওই ফ্ল্যাশ দিয়ে ছবি, তাই কি? হ্যাঁ। না, তো আমি চাই আজকে থেকে আপনি হবেন, আপনি সূর্যের আলোতে। আপনি মানুষ নিয়ম কেন জানেন? নিয়ম ভাঙার জন্য। যখন আপনি মুখস্থ করবেন যে প্রীত ভাই বলছে এই ক্যামেরাটা ভালো, না, আমি বলছি যে ছবি তোলার জন্য এই বিষয় দরকার, এই বিষয় দিয়ে কি ক্যামেরা হতে পারে, তখন আপনি স্টাডি করছেন, রিসার্চ করছেন, তখন কিন্তু আসলে সেটাকে আপনি ডেভেলপ করতে পারছেন, রাইট? হ্যাঁ। সো এটা ভীষণভাবে জরুরি যে আপনি ডেভেলপ হওয়া, রাদার দেন এই যে আমি বলে দিলাম আচ্ছা হ্যাঁ প্রীত রেজা বলেছে ক্যামেরার মডেল, নো, বুঝতে পেরেছি। আপনি ঠিক করবেন আপনি কি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। প্র্যাকটিক্যালি কিছু পিকের ডিফারেন্স দেখালে ভালো হতো। হতে পারে। আচ্ছা, জোশ লাইটিং নিয়ে প্রফেশনালি শিখতে চাই,
তাহলে কোর্সে ভর্তি হতে। তারপরে আজকে সেফটা সবচেয়ে ভালো ছিল। থ্যাংক ইউ মুস্তাফিজ, থ্যাংক ইউ। অনেক ভালো লেগেছে। আমি মডেল আনতে চাইছি ভাই, মডেল ওকে। আপনারা সবাই একটা ওয়ে দিতে পারি কিরকম, যে এই সপ্তাহে আমরা বলে দিলাম যে একজনকে মডেল বানাবো যে সবচেয়ে বেশি গাছ লাগাবে, অথবা সবাইকে বই বিতরণ করবে। বই বিতরণ। সো তাইলে হলো কি, ও গাছ লাগায় বললো যে আমি 500, বললো আমি 502, যে বেশি বিট করবে জোশ। কিন্তু যদি এটা আবার প্রমাণ থাকতে হবে, হ্যাঁ প্রমাণ থাকতে হবে, ওইটা আবার ভিডিও করে করবে। আচ্ছা, মোহাম্মদ জুবাইর খান বলছে আমি করবো, আমি অনেক মোটা। গাছ লাগাতে হবে, গাছ লাগাতে হবে, মডেল হতে হলে গাছ লাগাতে হবে, কিংবা বই বিতরণ করতে হবে। ক্যামেরা লেন্সের উপর আর ডিটেইল ডিসকাশন চাই। হ্যাঁ, অনলাইনে পাওয়া মোবাইল লেন্সের ব্যাপারে কিছু বলবেন নেক্সট ক্লাসে। আচ্ছা নেক্সট ক্লাসে। আচ্ছা, উনি বলবো ভিডিও এডিটিং টিউটোরিয়াল করলে ভালো হয়, এটা করা হবে সামনে ইনশাআল্লাহ। লাইট অনেক ক্রিটিক্যাল জিনিস, তো লাইট নিয়ে আরো বলেন ভাই। ওকে, হ্যাঁ নিশ্চয়ই। কালকে আমার এইচএসসি পরীক্ষা দোয়া করেন। কি নাম বলে? দোয়া করেন ভাই, বলছে নুরুল হাসনাত। আল্লাহ, তুমি এই যে নুরুল হাসনাত যে পরীক্ষার মাঝেও এত গুরুত্বপূর্ণ সময় যে আমাদের সাথে ছিল, প্লিজ পাস করে দিও। ওকে, তুমি প্লিজ ভালোভাবে পাস করে দিও। আমি নামাজ বলছি পোর্ট্রেটে আলাদা ক্লাস নিডেড। মোহাম্মদ ফয়সাল আবিদ খান বলছে ভাই সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে। আমরা করব, হ্যাঁ আমরা করব। আজকে টু বি ভেরি অনেস্ট আমাদের একটু খারাপ ছিল, আমরা নেক্সট ক্লাসে, আমরা দুঃখিত, নেক্সট ক্লাসেই করব। অনেক বিষয় ক্লিয়ার না, যেমন ডিএসএলআর। আমি নাই ডিএসএলআর বিষয়গুলো বুঝতে, মানে মাথার উপর দিয়ে গেছে। মোবাইল নিয়ে ভিডিও। আচ্ছা, অনেকের আসলে ডিএসএলআর নাই, তো মোবাইলটা সবার হাতে আছে, তো অনেকেই চাচ্ছে যে ডিএসএলআর মোবাইল দিয়ে শুরু করে দেন ডিএসএলআর। ঠিক আছে, মানে আমরা মোবাইল নিয়ে একটা স্পেশাল করব। রাইট, বেসিক থেকে শুরু করলে ভালো হয়। লাইট নিয়ে ডিটেইলস বেসিক থেকে কিন্তু শুরু করছি। হ্যাঁ, সারা ব্যাপারটা আসলে কিন্তু বেসিক। অনেক হয়তো শুরুতে ছিল না। হ্যাঁ, অনেকে শুরুতে ছিল না, সাউন্ডই হয়েছে বা এনিওয়ে। আচ্ছা, 10 মিনিটস গুলো এখন ছবি পোস্ট করব না, এখন তো দরকার আমরা একটা পোস্ট দিব অফিশিয়ালি। এখন শুধু সাজেশন জানান, কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি, কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। আসিফ নাদিম ছবির কবি হতে চায়। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা একটু জানার প্রয়োজন, এই ভিডিও দেখার পরে না ভিডিও দেখার আগে? আচ্ছা আচ্ছা, যদি ভিডিও দেখার পরে হয় তাহলে ইয়েস, আর যদি ভিডিও দেখার হয় তাহলে ওকে। আচ্ছা, লেন্সের ডিটেইলস চাই। এইচএসসি পরীক্ষার্থীকে পড়তে চাইতে বলেন। এই সকলে এইচএসসি পরীক্ষার্থীরা পড়তে যান। অলমোস্ট বলতেছি ভাই, আর ভিডিও চালালে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আমাদেরকে ভিডিওকে বন্ধ করে দেওয়া উচিত। আমরা প্রায় শেষের দিকে আছি। আচ্ছা, ইউজ অফ ফ্ল্যাশ, সফট বক্সেস, মোবাইল ফটোগ্রাফি অনেক আসছে। ইন্টার্নশিপ অপরচুনিটি জানতে চাইছে, অ্যাসাইনমেন্ট চাইছে। গোলাম মুক্তাদির নাসিব, ভেরি গুড। গোলাম মুক্তাদির নাসিব, আপনাকে থ্যাংক ইউ। সো আমি আজকে যা যা বলেছি সবকিছু অ্যাসাইনমেন্ট। প্রথম কথা হচ্ছে যে চোখের বিষয়টা বলেছি, একটা ছবি তুলে দেখেন দুটোতে এটা হয় কিনা, যে একটা চাইনিজ চোখ আর একটা চোখ দীপ্তিময় চোখ। আর একটা ছবি, একটা অ্যাসাইনমেন্ট থাকলো যে আপনি, আমরা কি বলছিলাম, যদি 50, 70, 80 আপনার যদি লেন্স থেকে থাকে আপনি সেই অ্যাসাইনমেন্টটা করতে থাকেন। এছাড়া আমরা বলেছি সেফ থাকার জন্য, মানে শাটার অ্যাপারচার আইসোনিক কথা বলেছি। সো আপনি শাটারের 3টা ছবি তুলবেন। 3টা ছবি কিরকম? একটা ছবি তুলবেন, কথার কথা বলছি, একটা ছবি তুলবেন 100 শাটারে, একটা ছবি তুলবেন 500 শাটারে, একটা ছবি তুলবেন 1000 শাটারে বা 50 শাটারে। 3টা ছবি রেখে পাশাপাশি যখন দেখবেন তখন দেখবেন ও তাই তো আমি যা বলেছি তাই। ঠিক আইএসওর ক্ষেত্রে একইটা করবেন, 3টা প্যারামিটার বাছাই করবেন, আপনি করেন 100, 500, 5000 আইএসওর ক্ষেত্রে, তখন আপনি এই পার্থক্যটা তৈরি করবেন। শেষ অ্যাসাইনমেন্টটা থাকবে ডেপথ অফ ফিল্ড। আপনি একটা ছবিতে 3টা মানুষকে দাঁড় করবেন, 3টা মানুষকে পরিষ্কার দেখা যাবে। একটা ছবিতে শুধু একটা মানুষকে পরিষ্কার দেখা যাবে আর বাকি 2টাকে পরিষ্কার দেখা যাবে। ও একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি, হোয়াইট ব্যালেন্স। একটা ছবি তুলবেন, আপনার ক্যামেরাতে বা মোবাইলে যতগুলো অপশন আছে যে কোনো একটা সাবজেক্টের উপর ছবি তুলবেন। হবে কি এমন, আমি জানি যে আচ্ছা এটা করলে এটা হয়, ওটা করলে এটা হয়, কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যাল না। আপনি যখন এটা করে সামনে রাখবেন তখন আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো ভুল হবে কোনোদিন। রাইট, অনেক বলছে বেস্ট ভয়েস নাইস, থ্যাংক ইউ আইমান ভাই। দুঃখিত, সকাল থেকে আমরা আছি এবং কিছু বন্ধুরা যারা ফটোগ্রাফি নিয়ে আগ্রহী ওদেরকে ট্যাগও করে দিক, কমেন্টে ট্যাগ করে দিক, শেয়ার করে দিক, তাহলে বেটার হয়। প্লিজ তোমাদের যারা আগ্রহী বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, ট্যাগ করো, এবং আমরা খুব শীঘ্রই তোমাদের সবগুলো কমেন্ট একসাথে করে, স্পেশালি যারা শেয়ার করেছে ওরা ক্যাপশন যেগুলো দিয়েছে সব একখানে কম্পাইল করে আমরা নেক্সট ক্লাসের শিডিউল বলে দিব বা প্রপার ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। আমি বলবো যে আয়মান তো আসলে এত মজা করে কথা বলে, আমাকে যখন আয়মান আসতে বলে আমি খুব খুব ভালো লাগছিল, আবার খুব
খুব একটু নার্ভাস ছিল যে আইমানের পাশে বসে কথা বলাটা খুব রিস্কি হয়ে যায়। আজকে আচ্ছা, কিন্তু আমি কিছুই খেলা দেখাইনি, আজকে আপনি পুরো খেলা দেখালেন, আমি আজকে নার্ভাস। So, আমি বলছি কি যে খারাপ গেল আমার। আমি বলছি কি যে একটা জিনিস করলে খুব ভালো হয় যে আপনারা একটু লিখে জানান মন খুলে যে প্রীতম ভাই এইভাবে এটা ভালো হয়েছে, বা যেন আমি প্রচুর দ্রুত কথা বলি। হ্যাঁ। আমি অনেক সময় আমি তো আসলে হয় কি যে আমি তো শাটার অ্যাপারচারটা বুঝি, সো আমি ধরে নিই যে আপনি হয়তো খুব দ্রুত বুঝে হ্যাঁ। ফেলেছেন। সো আপনি একদম ফ্র্যাঙ্কলি ভালো হয়েছে না লিখে আমাকে লিখে জানান যে এভাবে করলে ভালো হয় স্পেসিফিক, তখন হবে কি আমি আসলে চাই আপনাদের সাথে এই নলেজটা শেয়ার করতে। সো আমি আর একটু প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবো। আমাকে শুধু ভালো হয়েছে বা খারাপ হয়েছে না বলে একটু ধরিয়ে দিলে আমারও হয় কি আমারও এক ধরনের ডেভেলপমেন্ট করার সুযোগ থাকে, আর তখন আমরাও আইমানদের মধ্যে খুব সুন্দর করে কথা বলে শিখে যাবো। এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভে এই রকম ভাবে এটা ব্যাপারটা আমার জন্য ইন্টারেস্টিং ছিল, আর নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে। আইমান যদি অফিসিয়ালি বিদায় নেয়। প্লিজ দোয়া করবেন আমার থ্যাংক জন্য। ইউ সো মাচ প্রীতম ভাই আসার Thank you, জন্য, thank you. and অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছে। নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। টাটা।